কম্পিউটার। হুম। ওকে। কোনো হোমওয়ার্ক দিতে পারি নাই আমি। সমস্যা নেই, আজকে ক্লাস শেষে দুইটা ক্লাস মিলে একবারে কাজ দিলেই ভালো হয় না? আর সবচেয়ে ভালো হয় সিএসএস এর যে ফ্লেক্স আছে, গ্রিড আছে, এগুলো মিলাই যদি হোমওয়ার্ক দেওয়া যায় তাহলে আরো বেটার হতো। তো আমরা ইন্ট্রোডাকশন ক্লাসের যেই টপিক গুলা সেগুলো কাভার করেছি, মিডিয়া কোয়ারি পর্যন্ত কাভার করেছি, ছোট করে কাভার করেছি, তাই না? তো ওইটা আর কি, যখন রিয়েল লাইফে কাজ করবো ওই কোডিংটাই বড় করে বুঝে বুঝে ইউজ করতে হবে। আচ্ছা। আগে দেখি আমি টপিক গুলা কাভার করি, তারপর না একটা প্রজেক্ট করা যাবে। তো বেসিক স্টাইলিং এর মধ্যে কি আছে? ফরম্যাট এন্ড স্টাইলিং টেক্সট। এগুলা কি করেছি? করি নাই, তাই না? টেক্সট বিভিন্ন ভাবে স্টাইলিং করা যায়, দেখি যেগুলো মনে আছে সব দেখাই দিই। উম তাদের হচ্ছে গিয়ে ফোল্ডারটা হচ্ছে কোরবান বিডি, সিএম বিডি কই ফোল্ডারের ভিতরে বাহির। এটা নতুন ফোল্ডার নেই, দিয়ে 7 এর ভিতরে বলি হচ্ছে কি আজকে এপ্রিল মাস, এপ্রিল মাসের 23 তারিখ 2025। তো আজকের ফোল্ডারটা আমি বিএস করে ওপেন করি। একটা নতুন ফাইল নেই, এই লোড হতে সময় নিচ্ছে, একটু সময় দিই, সমস্যা নেই। ফাইল নিয়ে ফাইলের নাম নিলাম হচ্ছে index.html। ইন্ডেক্স বানান দিয়েছি ভুল, ইন্ডেক্স বানানটা ঠিক করে দিই। ওকে, ঠিক করে দিলাম। এবার হচ্ছে সিএসএস ফোল্ডারের ভিতরে style.css ফাইল নিবে, হ্যাঁ। একটা নতুন ফাইল নিলাম, নতুন ফাইলের নাম লিখলাম css/style.css, লিখে এন্টার দিলাম। দেখুন একবারে সিএসএস ফোল্ডারটিও তৈরি হয়ে গিয়েছে, তার মধ্যে style.css ফাইলটা চলে গেছে। এখন গত ক্লাসে মেবি দেখেনি একটা জিনিস, যেমন এইচটিএমএল এর ফাইল নিলেই ডিফল্ট ভাবে এই কোডটা আমরা লিখে দিই, ঠিক তেমনি সিএসএস ফাইল নিলে ডিফল্ট ভাবে কিছু কোড লিখে দেয় ডেভেলপাররা। যদি কোনো ফ্রেমওয়ার্ক না ইউজ করে থাকেন, যেমন টেলউইন সিএসএস কিংবা বুটস্ট্র্যাপ, তো আপনি এই কোডটা লিখে দিবেন, হ্যাঁ। যে স্টার দিয়ে প্রথমে কার্লি ব্রেসেস দিবেন, তারপর হচ্ছে গিয়ে মার্জিন 0, প্যাডিং 0, বক্স সাইজিং বর্ডার বক্স। আচ্ছা, এখানে বুঝিয়ে দিচ্ছি, স্টার মানে হচ্ছে সবকিছুর মধ্যে, মানে কোনো কিছু যদি আপনি সিলেক্ট না করেন বাই ডিফল্ট সেটা মার্জিন 0, প্যাডিং 0, বক্স সাইজিং বর্ডার বক্স, ইউনিভার্সাল, মানে পুরো ডকুমেন্টের মধ্যে। এই স্টার দিয়ে টাইমিং করছে। এই জায়গায় আমরা নর্মালি কি লিখি? কোনো ক্লাসের নাম লিখি, না হয় কোনো এইচটিএমএল ট্যাগের নাম লিখি, তাই না? তো এখানে ক্লাসের নামও লিখে নিই, এইচটিএমএল ট্যাগের নামও লিখে নিই, লিখেছি শুধু কি স্টার লিখেছি। স্টার দিয়ে কি মনে হচ্ছে? ওই ক্লাস, যত ক্লাস আছে, যত এইচটিএমএল ট্যাগ আছে, সবকিছু একবার সিলেক্ট করছি। করে মার্জিনটা আমরা চিনি, আমরা হচ্ছে সিএসএস বক্স মডেল হয়তো দেখেছি। মার্জিন হচ্ছে বর্ডারের বাহিরে, অথবা আমি ইয়া করি, গুগল থেকে দেখাই যে সিএসএস বক্স মডেল। আর যে কোনো একটা ছবিতে ক্লিক করলেই হয়, প্রথম ছবিটাতে ক্লিক করি। এই যে দেখেন, এটা হচ্ছে একটা কন্টেন্ট। কন্টেন্ট সাধারণত 4 ধরনের হয়: টেক্সট, ইমেজ, অডিও, ভিডিও। তো এই যে এখানে সেই কন্টেন্টটা থাকবে, কন্টেন্টের বাহিরে একটা খালি জায়গা থাকবে যেটা হচ্ছে বর্ডারের ভেতরে। তো কন্টেন্টের বাহিরে আর আপনার যে ডিভ বা যে এলিমেন্ট আছে সেই বর্ডারের ভেতরে একটা খালি যে জায়গাটা, সেটাকে বলা হয় প্যাডিং। আর বর্ডারের বাহিরে একটা খালি জায়গা থাকবে যেখানে অন্য কোনো কিছু আসতে পারবে না, সেই খালি জায়গা যেটা বর্ডারের বাহিরে, সেটাকে বলা হয় মার্জিন। তো এটা হচ্ছে সিএসএস এর একটা বক্সের মডেল, সাধারণত এরকম হয়, ভেতরে কন্টেন্ট থাকে, তারপর প্যাডিং থাকে, তারপর বর্ডার থাকে, তারপর মার্জিন থাকে, তাই না? তো এখানে আমরা কইছিলাম তো মার্জিনটা 0,
মানে বাই ডিফল্ট কোনো জায়গা নেবে না মার্জিন হিসেবে। প্যাডিং জিরো, প্যাডিং কোনটা, এই যে প্যাডিং হচ্ছে এটা, বাই ডিফল্ট জিরো। তো আমি যদি কোনো কিছু উল্লেখ করে না দিই কোনো ডিভের মধ্যে বা কোনো প্যারাগ্রাফের মধ্যে, বাই ডিফল্ট এটা জিরো থাকবে। বক্স সাইজিং বর্ডার বক্স, এটার কাজটা কি? এটার কাজটা বলি। আপনি একটা ডিভের উইডথ নিলেন, মনে করেন 200 পিক্সেল। এটা একে বুঝাই বেটার হয়। এর একটা ডিভ, এই ডিভের উইডথ হচ্ছে 200 পিক্সেল। নিচে ঠিক সমান মাপের একটা ডিভ আছে, সেটার উইডথও ধরে নেন 200 পিক্সেল। হ্যাঁ, প্রবলেম হচ্ছে গিয়ে এটাও 200, এটাও 200। হ্যাঁ, প্রবলেম হচ্ছে, মনে করেন আপনি নিচের ডিপটা একটা প্যাডিং দিয়ে দিলেন, প্যাডিং দিলেন 20 পিক্সেল। হয় কি, তখন চারপাশ দিয়ে একটা 20 পিক্সেল জায়গা বেড়ে যায়। হ্যাঁ, বৃদ্ধি পেয়ে যায় 20 পিক্সেলের জায়গা। বাম সাইডে 20 পিক্সেল বাইরে যায়, ডান সাইডে 20 পিক্সেল বেড়ে যায়। তাহলে আপনার প্রথমটা ওয়েট দিলেন যে 200 পিক্সেল, হ্যাঁ, এটাও দিয়েছিলেন 200 পিক্সেল। কিন্তু এই যে এখানে 20 পিক্সেল যে জায়গাটা আছে, হ্যাঁ, এই 20 পিক্সেল জায়গাটার কারণে যেটা হবে, ডানে 20 পিক্সেল, বাঁয়ে 20 পিক্সেল, দুই 20 পিক্সেল মিলে 40 পিক্সেল জায়গা, এটার উইথ বেড়ে যাবে। রেসপন্সিভ দিয়ে যখন আমি চিন্তা করবো, তখন সাধারণত হাইট খুব একটা মানে আহ, ইয়া করে না, কোডিং করা লাগে না, হাইটটা হচ্ছে অটোমেটিকই থাকে। আমার যত মানে কম মানে গণনা করব বা হিসাব করব, আমার হিসাবে থাকবে সব সময় উইথটা। তো আপনি এটা নিচে দিলেন উইথ, প্যাডিং দিলেন, উইথ গেল বেড়ে, তখন উইথটা বেড়ে হয়ে যাবে 240 পিক্সেল। এতে ভবিষ্যতে কি হবে, আপনার কোডিং এ কি সমস্যা হবে, কি সমস্যা হবে বলি। মনে করেন এটা একটা পেজ, এখানে দুইটা পেজ পাশাপাশি, একটা রো এর ভিতরে দুইটা কলম পাশাপাশি। হ্যাঁ, এটা মনে করেন দিয়ে দিলেন কত, 200 পিক্সেল। এটা দিয়ে দিলেন, মনে করেন একটু বড় দেখাচ্ছে তাই না, এটা 400 দিয়ে দিলাম। তাহলে এই যে একটা ডিভ, এই যে আরেকটা ডিভ, হ্যাঁ, দুইটা ডিভ মিলাই তো পুরো রোটা। হ্যাঁ, আপনি এখানে কিছু প্যাডিং দিয়ে দিলেন, পি দিয়ে বুঝলাম, প্যাডিং দিলেন, তখন কি আমার টোটাল রো এর উইথ কত ছিল, 400 + 200 কত, 600, তাই না, 600 পিক্সেল উইথ। যে এখানে প্যাডিং দিলেন, এটার উইথটা 20 পিক্সেল প্যাডিং দিলেন, 240 হয়ে গেল। যেই 240 হয়ে গেল, তখন 240 আর 400 কত হয়ে যাবে, 640 হয়ে যাবে। কিন্তু জায়গা তো নাই, তখন কি করবে, নিচে ডিপটা নিচে নেমে আসবে। এই কারণে দেখা যাবে আপনার নিজের হিসাব করতে হিসাব করে করে কাজ করা লাগছে, যেটা খুবই বোরিং, ডিসগাস্টিং, তাই না? আমি দুইটা ডিপ পাশাপাশি রাখলাম 50% 50% উইথ দিয়ে, একটা ডিপে প্যাডিং দেওয়ার কারণে উইথ যাবে বেড়ে। তো এই বক্স সাইজিং বর্ডার বক্সটা কি করে, বক্স সাইজিং বর্ডার বক্সটা দেওয়ার কারণে ওর, আপনি যে 200 পিক্সেল প্যাডিং দিচ্ছেন সেটাই থাকবে, দরকার হয় ওর ভেতর থেকেও একটা জায়গা নিয়ে নেবে 20 পিক্সেল। বক্স সাইজিং বর্ডার বক্স দিলে এই কাজটা করবে। এতে হ্যাঁ একটু হাইট বেড়ে যাবে, কারণ পাশের কন্টেন্ট গুলোকে হাইট তো বাড়লে আমার সমস্যা নাই, কিন্তু উইথটা ঠিক রাখবে। এতে কি হবে, এই যে এখানে 200 পিক্সেল ছিল, এখানে 400 পিক্সেল ছিল, আপনার প্যারিং দিলেন, উইথ বেড়ে গেল, 400 পিক্সেল নিচে নেমে যাবে, এই প্রবলেমটা আপনাকে ফেস করতে হবে না। এখানে 200 পিক্সেল ছিল, প্যারিং দেওয়ার পরেও এটা 200 পিক্সেলই থাকবে। এটা হচ্ছে বক্স সাইজিং বর্ডার বক্স, বাই ডিফল্ট ডেভেলপাররা দিয়ে রাখে। কিন্তু এই কাজটা হচ্ছে কি, আপনি যদি বোর্ডস্ট্যাপ ইউজ করেন অথবা টেলভিন সিএসএস ইউজ করেন, এই যে আমি এই যে কোডটা লিখেছি, এই কোডটা করা লাগে না বোর্ডস্ট্যাপ বা টেলভিন সিএসএস এ। কেন করা লাগে না, কারণ ওরা এই কোডটা ওদের কোডিং এর মধ্যে খুব ভালো করে করে রেখেছে। Okay, ঠিক আছে, তাহলে হচ্ছে এখন থেকে যখনই সিএসএস ফাইল নেবেন, এই তিনটা কোড দিয়ে দিবেন। কারণ আমি আমার এইচটিএমএল ফাইলের সাথে সিএসএস ফাইলটা লিংক করতে চাচ্ছি। লিংক করার জন্য এই যে লিংক দিলাম, লিংক নেওয়ার পরে এই সেফের মধ্যে বললাম এই ফোল্ডারের ভিতরে সিএসএস, তার ভিতরে স্টাইল ডট সিএসএস, এই সিএসএস ফাইলটা আমি এখানে লিংক করে নিলাম। লিংক করার পরে, এরপরে কি হলো, যা সিএসএস ফাইলটা লিংক হলো, কোনো সমস্যা নেই। আমি যেটা করতে পারি, এখন সিএসএস এর কাজ করতে পারি। আপনাদের প্রথমেই আজকের দিনে যে টপিকটা আমি বের করেছিলাম সেটা কি, এই যে ফরম্যাটিং এন্ড স্টাইলিং টেক্সট, আমি টেক্সট নিয়ে যাবতীয় কাজ করব। তাহলে একটা টেক্সট নেই, হ্যাঁ, একটা প্যারাগ্রাফ নেই, প্যারাগ্রাফের ভিতরে বললাম হচ্ছে লরেম, মনে করেন 60, একটা টেক্সট নিলাম। এই প্যারাগ্রাফের একটা ক্লাস নেই, ক্লাসের নাম দিলাম হচ্ছে মনে করেন প্যারা 1। তাহলে এইটা হচ্ছে গিয়ে আমি এখন আমার সিএসএস ফোল্ডারে কল করব, ডট প্যারা 1 কার্লি ব্রাসেস। এখন এখানে একটা টেক্সটের প্রথমে কালার দিই, হ্যাঁ, শুধু কালার দিলে আমার মনে রাখতে হবে টেক্সটের কালার চেঞ্জ হবে।
টেক্সটের কালার দিলাম কি, ওই যে সাজেশন থেকে রয়্যাল ব্লু এই কালারটা সিলেক্ট করে দিলাম। আর ইন্ডেক্স ডট এচটিএমএল ফাইলে আসলাম, এসে আমি নিচে খুঁজলাম কি গো লাইভ। এই গো লাইভে ক্লিক করতে দিলাম, অথবা রাইট বাটন ক্লিক করে গো লাইভ পাবেন, অথবা কিবোর্ডের অল্টার ধরে একবার এল আর একবার ও টিপ দিলেও হবে। আচ্ছা, গো লাইভটা কই আছে? গো লাইভ এখানে, এই, ওই হারিয়ে গেল, খুঁজে পাচ্ছি না তো। ওপেন উইথ ফরম্যাটিং, আচ্ছা বাদ দেন। আমি কিবোর্ডের একবার অল্টার ধরে একবার এল আর একবার ও দিলাম, দেখি লাগবে লাইভ সার্ভার যায় কিনা। হ্যাঁ, লাইভ সার্ভার চলে গেছে। তাহলে যদি আমার কথা শুনে বোঝা না যায়, আমি আপনাদের ড্রয়িং করে একটু বোঝাই দিই। আমি কি কিতে প্রেস করছি, একবার হচ্ছে এ এল টি অল্টার প্লাস, আরেকবার হচ্ছে অল্টার এল, কিন্তু অল্টার কিন্তু ছাড়ি নাই, হ্যাঁ অল্টার ধরে রাখছি, এমন অবস্থায় এল ছেড়ে দিয়েছি। এল ছেড়ে দিয়ে আবার কিসে টিপ দিয়েছি? ওতে টিপ দিয়েছি, এলটা ছোট হাতে দিই, যাই হোক। এই যে এই তিনটা কিওয়ার্ড দিলাম, তাহলে গো লাইভ সার্ভারে চলে আসছে। আর যদি মনে না থাকে, সমস্যা নাই, কি করবেন, এই এটা রিমুভ হয় না কেন, ডিলিট করি, ডিলিট, ওকে, কোনো সমস্যা নেই। যে এখানে গো লাইভ লেখা থাকবে, যেটা পরবর্তীতে কনভার্ট হয়ে কিসে হয়ে যাবে, পোর্ট 5500। ওকে, আমার লেখাটা দেখি, লেখাটা চেঞ্জ হচ্ছে, লেখাটা ব্লু হয়েছে, এত বড় কেন আসছে? কারণ হচ্ছে কি, আমি মনে হয় জুম করে রেখেছি। তাহলে আমি এটাকে, এই দেখেছেন কি জুম করে রেখেছি? আচ্ছা, এটা আমি কত, 100 করে রাখি, 100। ওকে, তাহলে আমার টেক্সটের ডিজাইনের প্রথম কাজ শেষ, একটা কালার দিয়েছি, হ্যাঁ। এরপরে আর কি লিখতে পারে, টেক্সটের ফন্টটা মোটা করা লাগতে পারে। মোটা করার জন্য আমি যে প্রপার্টিটা ইউজ করবো সেটার নাম হচ্ছে ফন্ট ওয়েট। ফন্ট ওয়েট কত দিয়ে দিলাম? ফন্ট ওয়েট 20 পিক্সেল দিয়ে দিলাম। তাহলে দেখি, এই চেঞ্জ হয় না। আর তো ফন্ট ওয়েট পিক্সেলের কাজ করে না তো, ধুর। ফন্ট ওয়েট বোল্ড দিয়ে দিলাম, তাহলে দেখেন এটা মোটা হয়ে গেছে, তাই না? আর একটু মোটা করা যায় বোল্ডার দিয়ে, BOLDER, বোল্ডার, তাহলে আরো মোটা হয়ে যাবে। এটা ফন্ট স্টাইলের উপর ডিপেন্ড করে, হ্যাঁ। এখানে আমার তো ডিফল্ট ফন্ট ফ্যামিলি পেয়ে যাচ্ছে, আমি একটু পরে ফন্ট ফ্যামিলি চেঞ্জ করাও দেখিয়ে দিব, হ্যাঁ। আচ্ছা, আর এখানে বোল্ডারের থেকে আর কি আছে? হ্যাঁ, কোনো কারো কোশ্চেন আছে? মাইক অন করেছেন বোধ হয়, বলেন। স্যার এখানে ওই যে আপনি ক্লোজিং এসটিএমএল এ মানে হুম ক্লোজিং হুম। ট্যাগের পাশে যে প্যারা ওয়ান লেখা আছে স্যার, এটা কি এক্সটেনশন ইউজ করছেন স্যার? ও আচ্ছা, HTML এন্ড ট্যাগ লেভেল। Thank আচ্ছা, আমি একটু ইয়াটাও দেখাই দিই, তাহলে নামটা দেখলে মাঝে মধ্যে ভয়েস ঠিক মতো বোঝা যায় না, তাই না? আমার এক্সটেনশন ইয়া গেল কই? এটা কোনো কথা? আচ্ছা, পাইছি। এখানে হচ্ছে গিয়ে এই যে অনেকগুলো আমার এক্সটেনশন আছে, ভিডিওতে তো থাকলো, ম্যাক্সিমাম হচ্ছে লারাভেল, রিয়াক্ট, এগুলার এক্সটেনশন। HTML এর কম ইউজ করছি, HTML এন্ড ট্যাগ লেভেল। নর্মালি প্রফেশনাল যারা ডেভেলপার তারা কমেন্ট ইউজ করে, হ্যাঁ। আর এটা থাকলে সুবিধা হয়, বোঝা যায় যে কোন ক্লাস কোথায় শেষ হয়েছে না হয়েছে, এটা বোঝা যায় ভালো করে। আচ্ছা, তাহলে হচ্ছে গিয়ে যে স্টাইল ডট সিএসএস, এটা একটু যাই, থ্যাংক ইউ কোশ্চেনের জন্য। আর কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, তো আমি সামনে আগাই, হ্যাঁ। এইটা আচ্ছা, নাম্বার দিয়েও করে অনেকে, হ্যাঁ। একদম চিকন হলে 100 দেয়, একদম মোটা হলে এটা 900 দেয়, হ্যাঁ। আপনি যদি কন্ট্রোল স্পেস দেন, দেখেন এই যে সাজেশন করতেছে 100, 200, 300, 400 এরকম। 900 হচ্ছে সর্বোচ্চ। তাহলে এর থেকে মোটা টেক্সট আর করতে পারবে না ওই ফন্ট অনুযায়ী। আর 100 হচ্ছে চিকন। আর আমার যে ডিফল্ট ফন্ট পাচ্ছে, ওইটা মনে হয় এর থেকে চিকন হতে পারবে না। হ্যাঁ, অন্য ফন্ট যদি আমি ইউজ করি সেটা হয়তো হতে পারবে, কিন্তু এটা হতে পারবে না। ওকে, তাহলে আহ, এগুলো আবার ভ্যালু আছে। বোল্ড যেটা, সেটা আপনি বোল্ড ইউজ না করে 600 ইউজ করতে পারেন, হ্যাঁ। আবার সেমি বোল্ড আছে, সেমি বোল্ড। সেমি বোল্ড হচ্ছে সম্ভবত 500 এরকম কিছু। তারপরে আমি ভুল বলতে পারি, একটু ইন্টারনেট চেক করে দেখলে হবে। যাই হোক, আপনার মাঝে মধ্যে সাজেস্ট করে, গুগল ফন্ট ফ্যামিলিতে সাজেস্ট করে। গুগলের একটা ওয়েবসাইট আছে, fonts.google.com, এরকম যে গুগলেরই আছে তা না, এরকম অনেক কোম্পানির পেয়ে যাবেন, হ্যাঁ। তা মনে করেন এখানে যে অনেকগুলা ফন্ট আছে সুন্দর সুন্দর, তাই না? যেটা আপনার ওয়েবসাইটের জন্য পছন্দ হয় আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন। তাহলে এখানে এভরিওয়ান হ্যাজ রাইট, এটা প্রবেশ করলেন। প্রবেশ করার পরে তারপরে এখানে কি দেখা গেল, যে এটা একটা ফন্ট দেখা গেল, এগুলা বিভিন্ন মোটা চিকন থাকতে পারে।
তো এই পুরো ফন্টটা যদি আপনি নিতে চান তাহলে হচ্ছে যে গেট ফন্টে দিতে পারেন। আর এখানে কোনো ইয়া আছে? এই যে দেখেন রেগুলার ফন্ট সাইজ কত, 400। গুগল এটা সুন্দর মতো দিয়ে দিয়েছে, রেগুলার 400। সেমি বোল্ড নাই তো এখানে, সেমি বোল্ড নাই, তাহলে অন্য কোনো ফন্ট ঢুকি, পপুলার ফন্টে ঢুকি চলেন। এই যে রোবোটো খুব পপুলার একটা ফন্ট, রোবোটো ফন্টটা দেখি। এই যে দেখছেন 100, 100 কি চিকন, 100 ইটালিক আছে, 100 স্টাইলে, আবার কি 200 আছে লাইট। আচ্ছা, শুধু লাইট লিখলে ওটা কি লাইটার মনে হয়, থিন থিন, আল্লাহ। আচ্ছা, এই যে রেগুলার ফন্ট সাইজ যদি লিখে কেউ, তাহলে সে কত পাবে? এখানে ফন্ট ওয়েট কি লিখে দিল, রেগুলার। রেগুলার দিলে এই যে এই ফন্ট সাইজটা পাবে 400। রেগুলার দিলে ফন্ট ফ্যামিলি যদি কেউ মিডিয়াম দেয়, মিডিয়াম, তাহলে কত ফন্ট সাইজ পাবে? ফন্ট সাইজ পাবে হচ্ছে গিয়ে যে 500। ফন্ট ওয়েট যদি সেমি বোল্ড দেয় তাহলে পাবে 600। আচ্ছা, সেমি বোল্ড হচ্ছে 600, বোল্ড হচ্ছে কি আপনার 700, হ্যাঁ। সেমি বোল্ড 600, বোল্ড হচ্ছে 700, বোল্ড এক্সট্রা বোল্ড হচ্ছে 800। আর এই যে ব্ল্যাক ইউজ করেছে, ব্ল্যাক ইউজ করলে 900। তো এরকম নাম দিয়ে দিতে পারেন, ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় ওই যে বোল্ড ইউজ করে, না হয় লাইট ইউজ করে, অথবা হচ্ছে কি যে নাম্বার ইউজ করে, 300, 400, 500, 400 তো রেগুলার, তাই না? এরকম নাম্বার ইউজ করে দেয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো আপনার একটু ফন্ট ফ্যামিলি এটা লিঙ্ক করা দেখাই, হ্যাঁ। এটা হচ্ছে রোবোটো ফন্ট, এটা মনে করেন আমি চুজ করেছি। তাহলে এই যে এখানে গেট ফন্ট আছে, গেট ফন্ট দিব, তাহলে হচ্ছে গিয়ে আমাকে একটা কোড দিবে, ডাউনলোড করতে পারি, অথবা যে গেট এমবেডেড কোড এটা দিলেও হবে। এমবেডেড কোড দিলে এই যে দেখেন কতগুলা লিঙ্ক দিয়েছে, হ্যাঁ। এই যে এতগুলা লিঙ্ক দিয়েছে, এই লিঙ্কগুলো আপনি চাইলে ইয়াতে আপনার কি বলে এইচটিএমএল এর ভেতরে গিয়ে ইউজ করতে পারেন। অথবা আপনি যেটা করতে পারেন, এই যে এটার পাশে যে ইম্পোর্ট আছে, তাই না? এই ইম্পোর্টে ক্লিক করলে হচ্ছে কি যে স্টাইলের ভিতরে দেখেন ইম্পোর্ট নামে একটা ট্যাগ দিয়েছে স্টাইলের ভিতরে। কোথায় হচ্ছে কি এই যে এই দেখেন, আবার এই যে লিঙ্কে দিলে লিঙ্ক গুলা দিচ্ছে, এই পাশে ইম্পোর্ট আছে, ইম্পোর্ট দিলাম, ইম্পোর্ট চলে আসছে। এই যে স্টাইলের ভিতরে একটা লিঙ্ক দিয়েছে, তো আমার তো স্টাইল ট্যাগ লাগবে না, কারণ হচ্ছে আমার সিএসএস ফাইল আছে। তাহলে আমি হচ্ছে স্টাইল ট্যাগ ছাড়া এই ধরনের ইম্পোর্ট কাজ যদি করতে চান, আপনি তাহলে স্টাইল, এই যে স্টাইল ডট সিএসএস এর মধ্যে দিয়ে দিবেন, হ্যাঁ। এই যে স্টাইল ডট সিএসএস এ শুরুতে দিয়ে দিবেন, স্টারের আগে দিয়ে দিবেন। এখন আমি একটা এটা দিলেই কিন্তু চেঞ্জ হবে না, যে আমি যেটা আউটপুটে আসি আমার ফন্ট ফ্যামিলি কিন্তু চেঞ্জ হয় নাই। চেঞ্জ করার জন্য কি হবে, করতে হবে, ফন্ট ফ্যামিলিটাকে অ্যাপ্লাই করতে হবে। এখন কি করলাম, জাস্ট আমি ফন্ট ফ্যামিলিটাকে লিংক করলাম, হ্যাঁ। ফন্ট ফ্যামিলিটাকে লিংক করলাম, এখন হচ্ছে গিয়ে ফন্ট ফ্যামিলিটা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার নিয়ম কি, এই যে ফন্ট ফ্যামিলি প্রপার্টি ইউজ করতে হবে, তারপরে এটার নামটা দিয়ে দিতে হবে, হ্যাঁ। তাহলে যে ফন্ট ফ্যামিলি প্রপার্টিটা ইউজ করলাম, প্রপার্টিটা ইউজ করে এখানে স্টারের মধ্যে দিয়ে দিই। আমি যদি শুধু প্যারাতে দিই তাহলে শুধু দেখা যাবে ফন্ট ফ্যামিলি এই যে ড্যান্সিং স্ক্রিপ্ট এটা শুধু প্যারাতেই কাজ করবে, স্টারে মানে পুরো ডকুমেন্টে কাজ করবে না। যেহেতু স্টারে দিয়ে দিয়েছে, এখন সেটা পুরো ডকুমেন্টে কাজ করবে। আমার ফন্টটা আগের থেকে পাল্টাই গেছে, কিন্তু আমি কখন ড্যান্সিং স্ক্রিপ্ট নিলাম মনে নাই। ফন্ট ওয়েট বাড়াই দিই, মনে করেন 800 দিয়ে দিই, মোটা হয়েছে একটু, তাই না? কিন্তু ড্যান্সিং স্ক্রিপ্ট নিলাম। আচ্ছা, মনে করেন আমি ইয়াটা নিতে চাচ্ছি, ড্যান্স স্ক্রিপ্ট নিয়েছি, সাথে আরেকটা ফন্ট নিতে চাচ্ছি, তাহলে যে গুগল ফন্টে চলে আসলাম, আসার পরে যে রোবটও সিলেক্ট করলাম, গেট ফন্ট দিলাম, তাও তো ড্যান্সিং স্ক্রিপ্টে চলে আসছে তো। আচ্ছা, এটা ড্যান্সিং স্ক্রিপ্ট, এটা ক্রিস্টি, এটা কি মনসেরাট। আমার কি অনেকগুলা ফন্ট চলে আসছে, ওহো, আমার অনেকগুলা ফন্ট চলে আসছে, আগে সিলেক্ট করা ফন্ট ছিল ওগুলা চলে আসছে। একটা কাজ করি, আমার ফন্ট গুলা এখান থেকে বাদ দিই, রিমুভ অল দিব, না এই যে ড্যান্সিং স্ক্রিপ্টটা বাদ দিই, ক্রিস্টিটা বাদ দিই, এই মনসেরাট দুটো তো কাছাকাছি, শুধু রোবটটা রাখি, হ্যাঁ। এইবার হচ্ছে গেট এমবেডেড কোডে গিয়ে আমি ইম্পোর্টে দিই, তাহলে হচ্ছে কি আমার এই যে ইম্পোর্টটা চলে আসছে। ইম্পোর্টটা এখন দেখেন, আগে কিন্তু 4টা ফন্ট ছিল, এখন কয়টা ফন্ট, একটাই ফন্ট। তাহলে বারে বারে লিঙ্ক চেঞ্জ হবে, যখন একটা ফন্ট আবার যদি আরেকটা চুজ করেন আবার লিঙ্ক চেঞ্জ হবে। এন্ড এইখানে ফন্ট ফ্যামিলি কি, এই যে রোবোটো সানস সেরিফ, এটা একটু দিয়ে দিই। এখানে ফন্ট ফ্যামিলি আবার বুঝার একটা জিনিস আছে, এই যে ড্যান্সিং স্ক্রিপ্ট এখানে উঠাই দিই। ফন্ট ফ্যামিলিটা কিন্তু আসলে রোবোটো, আবার পাশে কি লিখে রাখছে, সানস
সেরিফ, তাই না? এটা কেন লিখেছে? বাই চান্স যদি রোবোটো ফন্টটা লোড না হয়, তাহলে এই ফন্টটা দিয়ে কাজ চালিয়ে নিতে বলা হয়েছে। এটার মিনিংটা হচ্ছে এটাই। তাহলে এখন যদি আমি আউটপুটে আসি, দেখেন এই যে হ্যাঁ আমার ফন্ট ফ্যামিলি চেঞ্জ হয়ে গেছে। আমি যদি দুইটা ফন্ট নিতে চান আগের মতো, ওই যে গুগল ফন্টসে যাবেন, আরেকটা ফন্ট চুজ করবেন, আরেকটা ফন্ট এই যে আরেকটা ফন্ট চুজ করলাম। চুজ করার পরে এই যে গেট ফন্ট এখানে ক্লিক করলাম, এর মনসেরা তার ওইটা তো কাছাকাছি, দূর, এটা ডিলিট করে দিই। আরেকটা ফন্ট দিয়ে একটু, আমরা কি রোবটও নিয়েছিলাম তাই না? রোবটও স্পেশাল ভেজালা ফন্ট নিতে চাচ্ছি, ডিফারেন্ট টাইপের নিতে চাচ্ছি। এটা পেঁচানো আছে, এটা নিয়ে নিই, এটা সুন্দর পেঁচানো আছে, হ্যাঁ। তাহলে গেট ফন্ট আমি দিয়ে দিলাম। হচ্ছে ফন্টের নাম দিদি ওখানে, তাহলে আমার লিঙ্কটা কেন কপি করা লাগবে উপরে? লিঙ্কটা, এই ফন্টটা হ্যাঁ, হচ্ছে কি আপনার আপনার কাছে ঠিক অ্যাকচুয়ালি নাই। এটা যে লিঙ্কটা দিয়ে দিয়েছে, এই আমি লিঙ্কে ধরে আছে ফন্টটা। রোবোটো ফন্টটা নিলাম, ঠিক আছে? আমি রোবোটো ফন্টটা নিয়ে ওখানে রোবোটো হ্যাঁ। নামটা লিখলাম, কিন্তু আমি হ্যাঁ। উপরে কেন লিঙ্কটা দিচ্ছি? কারণ আমি তো ফন্ট ফ্যামিলি ওদেরকে বলেই দিলাম যে আমি রোবোটোটা নিব। ও আচ্ছা, এই যে কিন্তু আমি ফন্ট এখানে ফ্যামিলি যে রোবটো। এইচটিটিপি দিয়ে যে হ্যাঁ, আচ্ছা বুঝছি আপনার আমি কোশ্চেনটা, ফন্ট বুঝছি। ফ্যামিলিকে হ্যাঁ। বললাম যে আমি রোবোটোটা নিব, হুম হুম। কিন্তু আমি উপরে লিঙ্কটা কেন দিলাম? আচ্ছা, তাহলে বুঝিয়ে দিচ্ছি। এই রোবোটো ফন্ট ফ্যামিলিটা কোথা থেকে লোড হবে? নর্মালি আমাদের কম্পিউটারের ফন্ট কোথা থেকে লোড হয়? সি ড্রাইভে, উইন্ডোজের মধ্যে ফন্টস নামে একটা ফোল্ডার আছে, হ্যাঁ। এইখান থেকে আপনার ফন্ট ফ্যামিলি হ্যাঁ, গুলা লোড হয়। এখন এইখানে যদি আপনি সার্চ করে রোবোটো ফন্ট পান, তাহলে হচ্ছে গিয়ে কাজ করবে। কিন্তু আমি সার্চ করে রোবোটো ফন্ট পাইনি আমার উইন্ডোজে। তো উপরের লিঙ্কটা কি করতেছে, আমি সিএসএস ফাইলকে বলে দিচ্ছি যে এই লিঙ্কে গিয়ে তোমার হচ্ছে কিছু ফন্ট আছে, সেগুলা তুমি এই ওয়েবসাইটের সাথে লিঙ্ক করে নাও। তো আপনার কম্পিউটারে যে যে ফন্ট আছে সেগুলা থাকলে তো সেটা দেখাবে, আপনার এখানে দেখাবে যে রোবোটো ফন্ট যদি থাকে আপনার কম্পিউটারে, আপনার কম্পিউটারে দেখাবে, আরেকজনের কম্পিউটারে নাও থাকতে পারে। জিনিসটা আরো ক্লিয়ার হবে বাংলা ফন্টের ক্ষেত্রে। দেখেন, বাংলা ফন্ট কিন্তু সব কম্পিউটারে নাও থাকতে পারে। আপনার ওয়েবসাইটে যে বাংলাদেশ থেকে ইউজার ঢুকবে এমন কোনো কথা নাই। আপনার ওয়েবসাইটে উগান্ডা থেকেও ইউজার আসতে পারে। এখন ওই উগান্ডার কম্পিউটারে বাংলা ফন্ট তো নাই। তাহলে আপনি যদি এখানে ফন্ট ফ্যামিলির ভিতরে একটা বাংলা ফন্ট লিখে দেন, ও কম্পিউটারে তো পাবে না, কতগুলো গোল্লা গোল্লা দেখতে পারবে, তাই না? তো সেই জন্য কি করতে হ্যাঁ, হবে? হ্যাঁ, আপনার এই ইউআরএল এর থ্রুতে আগে সিএসএস কে বলে দিতে হবে যে ফন্টটা উইন্ডোজে না থাকলেও আমি এই যে ফন্টটা দিয়ে দিচ্ছি, সিএসএস দিয়ে আর কি লিঙ্ক করে নিলেন। তখন শুধুমাত্র সে তার কম্পিউটারে ফন্ট না থাকলেও তার ব্রাউজারে সিএসএস এইভাবে ফন্টটা লোড করে দিবে। বুঝাইতে পারছি? হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, থ্যাংক ইউ। একটু ওয়েট করুন। ওকে, তাহলে আসেন এবার হচ্ছে গিয়ে যেটা করি। আহ এটা আবার ডাউনলোড করা যায়, ডাউনলোড করলে লিঙ্ক করা লাগে না, তখন ডাউনলোডের লিঙ্ক ফাইলটা দেওয়া লাগে। আচ্ছা যাই হোক, আমি দুইটা ফন্ট ইউজ করতে চাচ্ছি, হ্যাঁ। একটা এখানে একটা H1 ট্যাগ নেই, সেখানে একটা ফন্ট ইউজ করতে চাচ্ছি। বললাম দিস ইজ আ হেডিং। দরকার হয় এখানে একটা ক্লাস নিয়ে নিই, ক্লাসের নাম দিলাম H1ই দিয়ে দিই, ক্লাসের নাম, সমস্যা নাই। আর প্যারাওয়ান, আচ্ছা। তাহলে আমি প্রথমে H1 ট্যাগটা নিচ্ছি, প্যারাওয়ানে কিছু বললাম না, প্যারাওয়ানের যেমন ফন্ট তেমনই থাকলো। এই যে H1 আছে না, H1 এর ভিতরে আমি ফন্ট ফ্যামিলি চেঞ্জ করে দিতে চাচ্ছি। ফন্ট ফ্যামিলি কি দিতে চাচ্ছি? রোবটও তো গেল, সেকেন্ড একটু নিচে যদি নামি, দেখেন এই ফন্ট ফ্যামিলির নাম কি? প্লেরাইট AUSA, কি ভয়ঙ্কর ফন্ট নাম। তো এইটা হচ্ছে কি আমি এখানে দিয়ে দিতে চাচ্ছি, কোথায়? H1 ট্যাগের মধ্যে দিয়ে দিতে চাচ্ছি। তাহলে যদি আমি ওয়েবসাইটটাতে আসি, দেখেন আমার H1 ট্যাগের ফন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর নিচে হচ্ছে প্যারাগ্রাফ ভিন্ন ফন্ট। প্যারাগ্রাফে কোনো ফন্ট ফ্যামিলি লিখি নাই। তাহলে প্যারাগ্রাফ ফন্ট ফ্যামিলি এটা কোথা থেকে পাচ্ছে? এই যে ডিফল্ট কোডের মধ্যে লিখে দিচ্ছি, এই যে স্টার দিয়ে, মানে কি
আমি যদি আলাদা করে কোনো কিছু না লিখি ফন্ট ফ্যামিলি, তাহলে বাই ডিফল্ট ফন্ট ফ্যামিলি কি হবে? রোবটও হবে। তাহলে এই যে প্যারা ওয়ানের ভিতরে কি, এই যে আমি কোনো ফন্ট ফ্যামিলি দিই নাই, তাহলে ওই যে স্টারের যে ফন্ট ফ্যামিলিটা, এইটা এখানে চলে আসছে। আর এই যে ফন্ট ফ্যামিলি আমি আলাদা করে লিখে দিছি এখানে, তার মানে এই যে এটাকে রিপ্লেস করে, যেহেতু আমি এখানে আলাদা করে লিখেছি, তাহলে এই H1-এ ফন্ট ফ্যামিলি এইটা পেয়ে যাচ্ছে। তো এইভাবে হচ্ছে গিয়ে আমি মাল্টিপল ফন্ট ফ্যামিলি গুগল থেকে ইউজ করতে পারি। হুম। আবার হচ্ছে যদি চান যে না আমি এটা ডাউনলোড করব, ডাউনলোড করতে যা দেখা যায়, ডাউনলোড দেখি এখানে ডাউনলোডের অপশন আছে, এমবেডেড কোড, এই যে ডাউনলোড, ডাউনলোড দিলে ফন্ট ডাউনলোড হয়ে যাবে। কোথায় ডাউনলোড করি? আপনাদের ডি ফোল্ডারের ভিতরে, সিএমবিডি, এইটার ভিতরে, ডে 7 এটার ভিতরে ফন্টস নামে একটা ফোল্ডার নেই, সেই ফন্টস নামে ফোল্ডারের ভিতরে আমি এটা দিয়ে দিই। এইখানে ফন্টস নামে ফোল্ডারের ভিতরে আমি এটা এক্সট্রাক্ট অল দিয়ে দিই, নাকি জিপ করা ফাইল আছে আনজিপ করে ফেলাম? হয়েছে কি? আচ্ছা, সমস্যা হচ্ছে, ডিলিট করি, একটা ফোল্ডারের ভিতরে আবার দুইটা ফন্ট দিছে, তাহলে কষ্ট করে এটা কেন রাখছি? ফন্টস নামে ফোল্ডারের ভিতর নিয়ে আসি। এহ, কাজও করে না দেখি। বললাম ভাই এটা কাট করো, এখানে পেস্ট করো, বিকজ দ্য ফাইল ইজ ওপেন আদার ফোল্ডার। আচ্ছা, এই যে ফন্টস নামে ফোল্ডার, তার ভিতরে এইটা নামে ফোল্ডার, এটা কি আমি টান দিয়ে নিয়ে এসে ফন্টসে নিয়ে আসতে পারি? মুভ। না, সে অনেক চেষ্টা করতেছে, পারতেছে না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ওই ফোল্ডারের ভিতর থাকলো। এই ভিএস কোড ঝামেলায় পড়ে গেছে, আহারে। থাক, ভিএস কোডকে কষ্ট থেকে মুক্তি দিই। তো যেহেতু ভিএস কোড বন্ধ করে ফেলেছি, তাহলে এবার দেখি তো হয় কিনা। আরে হয়েছে দেখি, ভিএস কোড বন্ধ করছে, এর সাথে সাথে হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ভিএস কোড আবার চালু করি। ও লাইভ অপশন খুঁজতেছিলাম, পেয়ে গেছি, দিয়ে দিই। হ্যাঁ আসছে। এখন হচ্ছে গিয়ে এটা সিডিএন ইউজ করে আসছে, হ্যাঁ। এই সিস্টেম বাদ। এখন আমি হচ্ছে গিয়ে একটা ফন্ট ফ্যামিলি ইম্পোর্ট করে কাজ করব। এখন কিন্তু ফন্ট ফ্যামিলি পাবে না, দেখছেন? পায়নি। ওই যে আমার যে অন্য একটা ফন্টের নাম দিয়ে দিয়েছি, এটা পেয়েছে। তার মানে আমার উইন্ডোজের থেকে যেগুলা লোড করেছে, ওই বাই ডিফল্ট যেটা আছে রোবোটো, ওগুলা পাইনি। তাহলে আসেন প্রথমে আমি রোবোটো ফন্টটা লিঙ্ক করি। ফন্ট লিঙ্ক করার সময় দেখবেন হচ্ছে গিয়ে ফন্ট একটা ইম্পর্টেন্ট ফাইল থাকতে পারে, যেমন হচ্ছে রোবোটেতে ঢুকি, আর রোবোটের মধ্যে আবার রোবোটো ফন্ট। আচ্ছা, এই যে ভেরিয়েবল ফন্ট আছে না, এই দুইটা খুবই ইম্পর্টেন্ট। যে কোনো একটা লিঙ্ক করে দিব না, একটা হচ্ছে ইটালিকের জন্য রাখছে, একটা নর্মাল ফন্টের জন্য রেখেছে। তাহলে আপনি যদি ইটালিক ফন্ট ইউজ করেন রোবোটো, তাহলে দুইটাই লিঙ্ক করতে হবে। ভেরিয়েবল ফন্টের মানে গুরুত্ব কি আসলে? দেখেন এখানে কিছু স্ট্যাটিক ফন্ট আছে এবং সংখ্যায় অনেক। And আপনার এগুলা একটা একটা ফন্ট, ব্ল্যাকের জন্য, বোল্ডের জন্য, এক্সট্রা বোল্ডের জন্য, একটা একটা ফন্ট লিঙ্ক করা অনেক কষ্ট। তো আপনি ভেরিয়েবল ফন্ট লিঙ্ক করে দিবেন, কাজ হয়ে যাবে। এই ভেরিয়েবল ফন্টের মধ্যে আপনি যদি হচ্ছে গিয়ে কি বলে, এই নর্মালটা ইউজ করতে চান, তাহলে এটা ইউজ করবেন। আর যদি ইটালিকটা ইউজ করতে চান, এই যে রোবোটো ইটালিক ভেরিয়েবল ফন্ট, তাহলে এটা ইউজ করবেন। আর যদি দুইটাই ইউজ করতে চান, তাহলে দুইটাই লিঙ্ক করে দিবেন। কিভাবে লিঙ্ক করে একটু দেখি। প্রথমে রোবোটো ফন্ট লিঙ্ক করি, পরে না হয় আমি হচ্ছে গিয়ে এই যে প্লে রাইট, এটা লিঙ্ক করে দেবো, হ্যাঁ। তো রোবোটো ফন্ট লিঙ্ক করার জন্য যেটা করতে পারি আমি, এইখানে একটা কিওয়ার্ড ইউজ করবো। কিওয়ার্ডটা হচ্ছে @,
ফন্ট ফেস দিয়ে হচ্ছে এখানে ফন্ট ফ্যামিলি যে দেখেন এআই লিখে দিচ্ছে আমাকে কি প্লে রাইট AUH। এখানে একটা সুবিধা আছে আমার। সুবিধাটা হচ্ছে এখানে আমি যা ইচ্ছা তাই লিখতে পারি। মনে করেন ফন্ট ফ্যামিলির নাম দিলাম হচ্ছে জরিনা, ঠিক আছে? দেন এইখানে সোর্স প্রপার্টির মধ্যে ভ্যালুটা কি ইউআরএল। এইখানে অনেকে ইনভার্টেড কমার মধ্যে লিখে ইনভার্টেড কমা ছাড়া রাখে, আমি প্রেফার করি ইনভার্টেড কমার ভেতরে লিখে, হ্যাঁ, যে এক ফোল্ডার আগে যাও মানে সিএসএস ফোল্ডার থেকে বের হও। তাহলে দেখেন ভিএস কোডে আমাকে সাজেস্ট করতেছে। তাহলে এর মধ্যে আমি ফর্মস ফোল্ডারের ভিতর ঢুকলাম, এর মধ্যে আমি প্লে রাইট ইউএস, আচ্ছা এটার ভিতরে প্রবেশ করলাম নাকি রোবট, এটা রোবটও দেখছিলাম তো, আচ্ছা রোবট দেখি এর মধ্যে যে রোবটটা নিলাম। দেখছেন নামের মধ্যে কি ভেজাল, কেমনটা লাগে। দিলাম সাজেশন পান। আচ্ছা আমি একটু নামটা ঠিক করে আসি, খুব বাজে হলো জিনিসটা। এই যে আন্ডারস্কোর রোবটো, এর মধ্যে আবার রোবটো। তাহলে শুধু রোবটটা থাকলে সমস্যা কি ছিল? এই যে আবার সমস্যা করে রে। ভিএস কোড বন্ধ করি তাহলে আবার সমস্যা করবে না। তো রোবটটা কাট করে নিয়ে আসি আমি এখানে দিয়ে দিই। হ্যাঁ চলে আসছে। তাহলে এখানে রোবটো ফাইলটা নাই। তাহলে এই ফোল্ডারটা এখান থেকে ডিলিট করে দিই। এখানে আচ্ছা এইটা হচ্ছে গিয়ে স্ট্যাটিক। এই যে ভেরিয়েবল ফন্ট আছে কি সুন্দর, একটা লিঙ্ক করবো কাজ হয়ে যাবে। তাহলে একটা কাজ করি, শুধু নামটা সুন্দর করে দিই, হ্যাঁ, যাতে ঝামেলা না করে। নামের উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে, এই যে স্পেশাল ক্যারেক্টার ট্যারেক্টার দিয়ে নাম এগুলা খুব ঝামেলা করে, হ্যাঁ। তা আমি আবার হচ্ছে গিয়ে ভিএস করে জিনিসটা ওপেন করতেছি, টোটাল জিনিসটা। এবার হচ্ছে গিয়ে আমি আবার হচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল ক্লিক করে গো লাইভ একটু চাই। তাহলে যে দেখেন সুন্দর মতো ফর্মস ফোল্ডারের ভিতরে এই দুইটা ফাইল চলে আসছে। ওকে, তাহলে আসেন এবার হচ্ছে কি আমি রোবট ওটা লিঙ্ক করি। তা ফর্মস নামে ফোল্ডারের ভিতরে এই যে রোবট, রোবটের মধ্যে আমি কি ইউজ করি, নর্মালটা ইউজ করি, ইটালিকটা পরে। রোবটো ভেরিয়েবল আছে দেখেন, আর এটা রোবটো ইটালিক ভেরিয়েবল। এটা না ইউজ করে আমি রোবটো ভেরিয়েবল ফন্ট এটা ইউজ করলাম। এই যে মাঝখানে যে কি কি আসছে এটা খুবই খারাপ হলো। এই স্টাইলের নামটা না থাকা খুবই বেটার, হ্যাঁ। তাহলে তো আমার বাবার বন্ধ করে চালু করতে হবে, থাক আমি দেখি এটা কাজ করে কিনা। তো এখন এই আমি একটা কাজ করি, এই যে এইখানে ফন্ট ফ্যামিলি রোবটো সানস সেরিফ ইউজ করছে না, এইখানে আমি দিয়ে দিলাম কি ওই জরি না, ইনভার্টেড কমার ভিতরে লিখেছি তাই না, ইনভার্টেড কমার ভিতরে এখানে লিখে দিই। তাহলে আমি ফন্ট ফ্যামিলি 2 নাম্বার লাইনে যেটা লিখেছি সেটা হচ্ছে ফন্ট ফ্যামিলি একটা নাম রাখছি। এখানে কিন্তু কাউকে কল করছি না, হ্যাঁ, জাস্ট নামটা ডিক্লেয়ার করছি যে মানে একটা ফন্ট আছে যেটার নাম জরিনা। আর 10 নাম্বার লাইনে কি করছি বলতে যে ফন্ট ফ্যামিলি এখানে ব্যবহার করো বাই ডিফল্ট জরিনা। দেখে তো পাল্টাই গেছে, হ্যাঁ পাল্টাই গেছে দেখছেন। একইভাবে আরেকটা ফন্ট ফ্যামিলি আমি লিঙ্ক করে দেখাই, অ্যাট দ্য রেট অফ ফন্ট ফেস। আপনি যদি ইটালিকটা চান এরকম আবার ফন্ট ফেস দিয়ে ওই ইটালিকটা দিতে পারেন, হ্যাঁ। আমি এখানে বলি ফন্ট ফ্যামিলি একটা নাম রাখতে চাচ্ছি, নাম দিলাম কি, আগের জন দিলাম জরিনা, এর নাম দিলাম মনে করেন সখিনা। দেন আমি এখানে কি করতে পারি, একটা এসআরসি মানে হচ্ছে গিয়ে সোর্স ফাইল, তার ভিতরে বলি ইউআরএল, এর ভিতরে বলি হচ্ছে গিয়ে এক ফোল্ডার উপরে উঠো, ফন্টস নামে ফোল্ডারের ভিতর ঢুকো, এই যে প্লে রাইট এই ফোল্ডারের ভিতর ঢুকো, এই যে ভেরিয়েবল ফন্ট ডট টিটিএফ ফাইলটা, হ্যাঁ, এটা লিঙ্ক করে দিই। এটার নামটা সুন্দর আছে দেখছেন, এটার নামে সমস্যা নেই, উপরের নামটা খুবই ভেজাল, আচ্ছা যাই হোক। তো এই নামটা দেওয়ার পর এই যে এখানে কন্ট্রোল দুইবার পড়ে গেছে, আচ্ছা যাই হোক। এখন যেটা করতে চাচ্ছি এই যে H1 এর ভিতরে আমি এই সখিনাকে ইউজ করতে চাচ্ছি। তাহলে এখানে ফন্ট ফ্যামিলি পে ইউএস এটা না লিখে আমি কি লিখে দিলাম, আর সিলেক্ট করলাম তারপরও কাটলাম না, সখিনা।
পেয়ে গেছে। ইয়েস, পেয়ে গেছে। তাহলে আগেরটা কি ছিল? আগেরটা গুগলে ফন্ট গুলা ছিল, গুগল থেকে আমি লিংক করে আমার ওয়েবসাইটে ইউজ করেছি। এখন কি করলাম, গুগল থেকে ফন্টটা ডাউনলোড করে আমি আমার ওয়েবসাইটে এটা ইউজ করেছি। এখন আপনি যদি প্রফেশনাল ভাবে কাজ করতে চান তাহলে একটা কাজ করেন, এখানে নামটা কিন্তু ওই রোবটই দিয়েন বা কাজের সাথে মিল রেখে দিয়েন, হ্যাঁ। আমি জাস্ট একটু ফানি করে নামগুলা লিখলাম যাতে বুঝতে সুবিধা হয়। তো এই যেখানে যে নামটা দিবেন এখানে সেই নামটা দিবেন। এখানে যদি ইনভার্ট কমা কখন ইউজ করবেন, নর্মালি নামের ভিতরে যদি স্পেস থাকে তখন ইনভার্টেড কমা দেয়, নয়তো ইনভার্টেড কমা ছাড়াও কিন্তু কাজ করে দেখবেন। হ্যাঁ, আমার মতো ইনভার্টেড কমা দেওয়াই এই বেটার। এই দুটো হ্যাঁ বলেন। অপশনের মধ্যে কোন অপশনটা বেশিরভাগ কাজ করা হয়? মানে এখানে ইনভার্টেড কমার মধ্যে, ফন্টের মধ্যে তো দুই ভাবে কাজ করা হলো না, এখন হ্যাঁ কোন হ্যাঁ, অপশনটা বেশিরভাগ কাজ করা হয়? সিডিএমটা বেশিরভাগ ক্ষেত্রে মানে হচ্ছে যে ইম্পোর্ট করে যে লিঙ্ক করে দিছে না, লিঙ্কটা বেশিরভাগ ক্ষেত্রে এই ইউজ যে হয়। এখন যেটা সেটা, না, এখন যেটা সেটা না, ওই যে আগে যেটা সেটা। ওই আগেরটা? আচ্ছা। ওই যে লিঙ্ক করে এনে ওটা দিয়ে দিব, কাজ শেষ, হ্যাঁ ঝামেলা শেষ। আর এটা হচ্ছে হ্যাঁ। সিকিউর হইলো। বাই চান্স যদি গুগল চিন্তা করে না অনেক ফ্রি দিয়েছি আর দিব না, তাহলে কি হবে? আচ্ছা তাহলে আপনার সাইডে তো সাইটটা কাজ করার, ফ্রন্টে কাজ করা বন্ধ করে দিবে। কিন্তু ডাউনলোড করে রাখলে জিনিসটা সেফ থাকলো। আচ্ছা। ওকে, তাহলে হচ্ছে কি ফন্ট নিয়ে অনেক কথা বললাম, যাই হোক আপনাদের যদি ফন্ট নামে কোনো টপিক থাকে সেটা কভার হয়ে যাবে। তো এখন যেটা করতে চাচ্ছি, আপনাদের টেক্সট নিয়ে আরো কাজ করতে চাচ্ছি, এটা কিছুই না, হ্যাঁ। টেক্সট নিয়ে জাস্ট হ্যাঁ। ফন্টটা দেখালাম। এবার হচ্ছে টেক্সট বড় করা লাগতে পারে না? বড় করার জন্য কি ইউজ করতে পারি? ফন্ট সাইজ। ফন্ট সাইজ কত দিলাম? নর্মাল 16 পিক্সেল দিলে দেখবেন কোনো চেঞ্জ নাই। কেন চেঞ্জ নাই? কারণ বাই ডিফল্ট একটা ফন্ট থাকে 16 পিক্সেল। কারণ একটু বড় করতে চান তাহলে দেন 18 পিক্সেল। দেখেন আর একটু নর্মালের থেকে একটু বড় হয়েছে, কিন্তু চোখে পড়তেছে না, তাহলে একটু বাড়ায় দিই, 32 পিক্সেল দিয়ে দিলাম। তো দেখুন হেডিং এর সমান হয়ে গেছে প্রায়। আচ্ছা, আবার যদি ছোট করতে চান নর্মালের থেকে, তাহলে এখানে আপনি 14 পিক্সেল দিয়ে দেখেন। অনেকে 14 পিক্সেল ইউজ করে, এটা ঠিক ছোট হয়ে যায়, যাই হোক অনেকে 14 পিক্সেল ইউজ করে। তো এইভাবে হচ্ছে কি আমি ফন্টের সাইজটা বাড়ানো কমানো করতে পারি। আমি 18 পিক্সেল দিলাম কারণ আমার কিছু কাজ করা লাগবে, হ্যাঁ। একটা দিলাম হচ্ছে লেটার স্পেসিং। এটার কাজ কি? একটা লেটার থেকে নাম দেখেই বুঝতে পারতেছেন একটা লেটার থেকে আরেকটা লেটারের দূরত্ব কত হবে। মনে করেন লেটার স্পেসিং দিলাম 3 পিক্সেল, তো দেখেন একটা লেটার থেকে আরেকটা লেটারের দূরত্ব বেড়ে যাচ্ছে না? হুম। আচ্ছা, আর হচ্ছে কি আপনার যদি আপনার এটা ইয়া ওয়ার্ড স্পেসিং দিয়ে দিই, ওয়ার্ড, WORD, ওয়ার্ড স্পেসিং। ওয়ার্ড স্পেসিং দিয়ে দিলাম মনে করেন 10 পিক্সেল, তো দেখেন একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডের দূরত্ব 10 পিক্সেল হয়ে গেছে। তাহলে আপনি যদি চান যে হ্যাঁ লেটারের দূরত্ব বাড়বে, ওয়ার্ডের দূরত্ব বাড়বে, তাহলে এটা করতে পারেন। 10 পিক্সেল মানে বেশি হয়ে গেছে, 6 পিক্সেল দিয়ে দিই, চলে মোটামুটি। আচ্ছা, তাহলে লেটার স্পেসিং চিনলাম, ওয়ার্ড স্পেসিং চিনলাম। এরপরে যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে টেক্সট অ্যালাইন। দেখি এআই যেহেতু সাজেস্ট করতেছে, টেক্সট অ্যালাইন হচ্ছে গিয়ে বেশ ভ্যালু আছে। যেমন হচ্ছে টেক্সট অ্যালাইনের মধ্যে আছে হচ্ছে গিয়ে সেন্টার। সেন্টার দিলে দেখেন অ্যালাইনটা কি মাঝখান বরাবর থাকার চেষ্টা করতেছে। টেক্সট অ্যালাইন যদি রাইট দিয়ে দিই, অ্যালাইনটা ডানে বরাবর একটা লাইন মেনটেন করে, বাই কিন্তু অ্যালাইন ঠিক নাই, কিন্তু ডানের বরাবর একটা লাইন ঠিক করে ডান দিকে থাকার চেষ্টা করতেছে, আরবি অক্ষরের মতো। আচ্ছা, টেক্সট অ্যালাইন যদি লেফট দিয়ে দিই, বাই ডিফল্ট লেফটই ছিল, লেফটই থাকে, হ্যাঁ। আবার টেক্সট অ্যালাইন আছে জাস্টিফাই। ভাল লাগে না এটা, ইউজ করা প্রফেশনাল ইউজ করে না খুব একটা। জাস্টিফাই দিলে কি হয়, লেফট অ্যালাইনও ঠিক থাকে, রাইট অ্যালাইনও ঠিক থাকে। এটা কিভাবে ঠিক করে? এই যে মাঝখানে স্পেস কম বেশি করে দেয়। এর জন্য দেখা যায় যে মনে করেন বুট স্টার থেকে এটা কিন্তু গায়েব করে দেওয়া, যে আপনার জাস্টিফাই ইউজ করে না বুট স্টারে, যে স্পেস কম বেশি হয় জিনিসটা প্রফেশনাল দেখায় না। তো আপনি লেফট, টেক্সট অ্যালাইন লেফট, এক্সট্রা মানে সেন্টার রাইট, এই তিনটা যে কোনো একটা ইউজ করাই বেটার। লেফটই দিয়ে দিলাম। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে যেটা করতে পারি টেক্সট অ্যালাইন লেফটার,
টেক্সট ট্রান্সফর্ম আছে, ক্যাপিটালাইজ দিলে দেখেন কি হয়, এই যে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের হয়ে গেছে ক্যাপিটালাইজ দিয়ে, হ্যাঁ। আর কি হয়, লোয়ার কেস দিলে কি হয়, দেখবেন যে সব ছোট হাতের অক্ষর হয়ে গেছে, যেগুলো বড় হাতের দিয়েছেন আপনি সেগুলাও ছোট হাতের অক্ষরের হয়ে যাচ্ছে, জাস্ট টেক্সট ট্রান্সফর্ম লোয়ার কেস। টেক্সট ট্রান্সফর্ম আপার কেস দিলে সবগুলা দেখবেন বড় হাতের হয়ে গেছে। ক্যাপিটালাইজ দিলে প্রথম অক্ষর বড় হয়, আপার কেস দিলে সবগুলা বড় হয়ে যায়, হ্যাঁ। এটা হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। টেক্সট ট্রান্সফর্ম আপাতত আমি হচ্ছে গিয়ে কি নর্মাল নাম দিয়ে দিই, থাক। নাম তাহলে যেমন ছিল তেমনই থাকলো। টেক্সট ডেকোরেশন, নাম দিলে কি হবে, কেন চেঞ্জ নাই? যদি দিয়ে দিই আন্ডারলাইন, তাহলে দেখেন নিচ দিয়ে একটা লাইন চলে গেছে টেক্সটের নিচ দিয়ে। যদি বলি হচ্ছে গিয়ে ওভারলাইন, তাহলে দেখেন উপর দিয়ে, টেক্সটের উপর দিয়ে একটা লাইন চলে যাচ্ছে। টেক্সট ডেকোরেশন যদি দিয়ে দিই লাইন থ্রু, তাহলে হচ্ছে গিয়ে আপনার মাঝখান দিয়ে চলে যাচ্ছে একটা লাইন, মনে হচ্ছে কেটে যাচ্ছে। তো আপাতত আমার কোনোটাই ভালো লাগতেছে না, আমি টেক্সট ডেকোরেশন নানই দিয়ে দিই। কিন্তু রেখে দিই, বাই ডিফল্ট নানই থাকে টেক্সট ডেকোরেশন। নান, নান সাধারণত লেখা লাগে না, অ্যাঙ্কর ট্যাগে লেখা লাগে। কিন্তু হচ্ছে গিয়ে কোনো নর্মাল টেক্সটে আন্ডারলাইন থাকে না, আলাদা করে দেওয়া লাগে। তারপর আপনাদের রেকর্ডে যাতে থাকে সেজন্য এটা আমি এখানে রেখে দিলাম। আচ্ছা, তারপর টেক্সট শ্যাডো আছে, দেখি এখানে আহ লাইন হাইটটা একটু দেখায়, হ্যাঁ। লাইন হাইটটা কি, লাইন হাইটটা হচ্ছে গিয়ে লাইনের উচ্চতা। মনে করেন আমি লাইন হাইট দিয়ে দিলাম, এখানে কত, আমার টেক্সট আছে 18, আচ্ছা 40 পিক্সেল। মানে লাইনের উচ্চতা 40 পিক্সেল, দেখেন লাইনের উচ্চতা বেড়ে গেছে। লাইনের উচ্চতা সহজে শিখাই, হ্যাঁ আপনাদের। ইংলিশ খাতা লিখছেন না, ইংলিশ খাতা, ইংলিশ কি রাইট গ্রুপ, এই যে একটু বড় হইলে ভালো হতো। হম, বোঝা যায় না। এই যে দেখেন আমি পাশে বড় করে আসছি অ্যামাজনে, ওই যে উপরে একটা লাল দাগ আছে, মাউস সরালে তো চলে যাবে। উপরে একটা লাল দাগ আছে, নিচে একটা লাল দাগ আছে, এইটা হচ্ছে লাইন হাইট। আর মাঝখানে দুইটা নীল দাগ হচ্ছে কি আপনার ফন্ট সাইজ, হ্যাঁ। তো ফন্ট সাইজের উপরে কিছু জায়গা থাকে, নিচে কিছু জায়গা থাকে, এবং ওই ওই উপরে নিচের জায়গাটা সমান থাকে, ফন্টটা ঠিক তার মাঝখান দিয়ে যায়। তো এই লাল দাগ থেকে নিচের লাল দাগটা হচ্ছে কি আপনার কি বলে, লাইন হাইট। আশা করি বুঝতে পারছেন। আর কোনো ভালো ইংলিশ খাতা নাই? আর থাক, ওইটাতেই ভালো মতো বুঝা গেছে আশা করি। এটা আছে, এই উপরে একটা দাগ নিচে একটা দাগ, এটা হচ্ছে লাইন হাইট। মাঝখান দিয়ে দুইটা দাগ হচ্ছে ফন্ট সাইজ। ফন্ট সাইজটা হচ্ছে যতখানি লাইন হাইট তার থেকে বেশি থাকে, তাই না? আচ্ছা, এই কই গেল, আচ্ছা এটা এবার বাদ ভাই। লাইন হাইট বাড়াই দিলাম, লাইন হাইট যদি কমাই দিই তাহলে আবার বিপদ, একটার সাথে আর একটা লেগে যেতে পারে, হ্যাঁ। আমার ফন্ট সাইজ কত, 18। মনে করেন লাইন হাইটও দিয়ে দিলাম কত, 18। তো একটা লিমিটেশন থাকে, হ্যাঁ, পুরাপুরি যায় না, লিমিটেশন গ্যাপ মানে থাকেই। দেখছেন কাছাকাছি লেগে গেছে না একদম, 18 18 মানে একটার সাথে আরেকটা লেগে গেছে। মানে আমি এটা কমায় 10 দিয়ে দিই, একটার গায়ে আরেকটা ঢুকে গেছে, দেখছেন? তাহলে লাইন হাইট আমি হচ্ছে গিয়ে মনে করেন 22 দিয়ে দিলাম, আর পাশে আবার 22 কেন। হ্যাঁ, কাছাকাছি আসছে, মোটামুটি সুন্দর হয়েছে, খারাপ না। হুম, এরপরে দেখেন একটু শ্যাডো দিয়ে, হ্যাঁ, এটার পাশে একটা হলুদ নীল রঙের ইয়াতে, এখানে পাশে একটা হলুদ ইয়া দিয়ে আমার, এইটা কই গেল ভাই, ভীষণ একটা ইয়া চলে গেছে, কোনটা চলে গেছে, ওই সেকেন্ড ব্র্যাকেট চলে গিয়েছে। চ্যাটে কেউ কিছু বলেছে? আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন যেটা করতে চাচ্ছি, টেক্সটের একটা শ্যাডো দিতে চাচ্ছি, হ্যাঁ। টেক্সট শ্যাডো, টেক্সট শ্যাডো মনে করেন 1 পিক্সেল টানে
1 পিক্সেল নিচে, 1 পিক্সেল ঝাপসা, কি দেওয়া যায়? গ্রিন কালার তো, রেড দিয়ে দিই, রেড গ্রিন। দেখেন হালকা একটা কিন্তু শ্যাডো দেখা যাচ্ছে, আমি তো জুম করে দেখাই। দেখেন লেখাটার পাশে কিন্তু একটা শ্যাডো দেখা যাচ্ছে। বেশি দিলে শ্যাডোটা দূরে সরে যাবে, হ্যাঁ। তাহলে শ্যাডোটা আমি 3টা ভ্যালু দিছি। প্রথমটা হচ্ছে কতখানি ডানে সরবে, মনে করেন এখানে 10 পিক্সেল দিলাম, তাহলে দেখেন অনেক ডানে সরে গেছে। সেকেন্ডটা হচ্ছে কতখানি নিচের দিকে পড়বে, নিচেরটা আমি 10 দিয়ে দিলাম, দেখেন অনেক নিচে পড়ে গেছে, মনে হচ্ছে আলাদা একটা শব্দ। তৃতীয়টা হচ্ছে কতখানি ব্লার হবে বা মিশে যাবে, তো আমি এটা হচ্ছে কি মনে করেন 10 পিক্সেল দিয়ে দিলাম। তাহলে দেখেন জিনিসটা একদম ব্লার হয়ে মিশে গেল ছায়াটা, তাই না? তাহলে এইভাবে হচ্ছে কি আপনার 3টা ভ্যালু দিয়ে আর এবং কালারটা দিয়ে টোটাল 4টা ভ্যালু দিয়ে সে ইয়ে দিলাম। 3 নাম্বার ভ্যালুটা না দিলেও কাজ করে, তখন হচ্ছে ব্লারটা হবে না, সরাসরি এই যেরকম কালারটা দেখাবে। তো আমার মনে হয় এত দূরে দূরে না ফেলায় 1 পিক্সেল দিয়ে রাখলে ভালো। আর আরেকটা জিনিস, যদি শ্যাডোটা ডানে না থেকে বায়ে ফেলাতে চান, তাহলে প্রথম ভ্যালুটা যেটা বলেছি ডানের ভ্যালু, সেটা মাইনাসে দিয়ে দেবেন, বায়ে চলে যাবে। আবার ঠিক তেমনি সেকেন্ড ভ্যালুটা কি বলেছি, কতখানি নিচে পড়বে। শ্যাডোটা নিচের দিকে না ফেলে শ্যাডোটা যদি আপনি উপরের দিকে দিতে চান, তাহলে এখানে সেকেন্ডে যে ভ্যালুটা, এটা 1 পিক্সেল মাইনাস করে দেবেন, -1 পিক্সেল হয়ে যাবে, তাহলে জিনিসটা কাজ করবে। আচ্ছা, এটা হচ্ছে টেক্সট শ্যাডো। টেক্সট ইন্ডেন্ট দিয়ে কি বোঝায়? এই যে শুরু করছে একটু দূরত্বে, দেরিতে, তাই না? দূর থেকে 10 পিক্সেল, মাত্র 100 পিক্সেল দিয়ে দিলাম। এই দেখেন শুরু হয়েছে কোথা থেকে, 100 পিক্সেল দূর থেকে। হেডিং এর পাশে এটা 100 পিক্সেল দূর থেকে শুরু হয়েছে, সেজন্য এটা টেক্সট ইনডেন্ট দিয়ে আমি কত পিক্সেল দূর থেকে শুরু করতে চাই এটা বলে দিতে পারি, হ্যাঁ। টেক্সট ওভারফ্লো এটা করতে চাচ্ছি না, এখানে তো যথেষ্ট জায়গা নিচ্ছে, পরবর্তীতে বুঝাই দেবো টেক্সট ওভারফ্লো কি হচ্ছে, হ্যাঁ। তাহলে বুঝাই দিই, যেহেতু আসছে মনে করেন একটা ওয়েট দিয়ে দিলাম 200 পিক্সেল। আসছে না তো, খুবই কম আসছে, তাই না? 200 পিক্সেল না, আমি মনে করেন দিয়ে দিলাম 600 পিক্সেল। পিক্সেল একটা নির্দিষ্ট হাইট দিয়ে দিয়ে দাও, হ্যাঁ। হাইট দিয়ে দিলাম 100 পিক্সেল। তাতে নির্দিষ্ট জায়গা চলে গেল, জায়গা কম হয়ে গেল। এই ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব, ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম লাইট পিঙ্ক দিয়ে দিই, হ্যাঁ। লাইট ব্লু দিয়ে দিই। এই দেখছেন টেক্সটটা তো ওভারফ্লো হয়ে যাচ্ছে, তারপরে তো স্ক্রিপ্ট হচ্ছে না। তাহলে কি শুধু ওভারফ্লো দিব? ওভারফ্লো হেডেন, বাহ, তখন এই জিনিসটা হাইড হয়ে যায়। এটা কোন একটা কোডে ঝামেলা হচ্ছে, হ্যাঁ। টেক্সট ওভারফ্লো কেউ কি জানেন? ওভারফ্লো হিডেন, টেক্সট ওভারফ্লো, ডিসপ্লে ইনলাইন, আচ্ছা। টেক্সট ওভারফ্লো এটা স্ক্রিপ্ট দেওয়া মানে হচ্ছে যে যখন জায়গাটা শেষ হয়ে যাবে তখন কতগুলা ডট 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 দেখাবে। হুম। তো আসেন এই কোডটা আমি এখন তাহলে, যেহেতু কেউ আমাকে বলতেছে না, আমি একটু এআই এর হেল্প নিই এবং নিয়ে বলি টেক্সট ওভারফ্লো নট ওয়ার্কিং। আচ্ছা, এটা আগের ফাইল, এটা একটু আমি ডিলিট করে নিই, আইডোনার ফাইল। ইয়েস, আর ডিলিট কর ভাই, ডিলিট কর। Okay. এটা ভয়ঙ্কর জিনিস আছে তো, ডিলিট কর সরাসরি। Okay. Yeah, take away is not working. দেখি কি বলে ও উত্তরটা। Then to work in conjunction certain other CSS property. Background দিছে overflow hidden, overflow hidden অ্যাড করে দিই। ওকে, তাহলে আমি ওভারফ্লো হিডেন ফার্স্টে দিয়েছিলাম, পরে উঠিয়ে দিয়েছি, তাহলে প্রথমে ওভারফ্লো হিডেন অ্যাড করে দেখেন, এটা কাটা গেছে, তাই না? ওকে,
দেন ও আমাকে যেটা বললো যে এটা যদি কাজ করতে চাই এটা নিয়ে হোয়াইট স্পেস নো র্যাপ এটা দিতে বলছে। তাহলে আমি দিয়ে দিই হোয়াইট স্পেস নো র্যাপ, বলে কি হচ্ছে? তাহলে জিনিসটা তো একটা লাইনে থাকার চেষ্টা করতেছে। একটা লাইনে থাকে, র্যাপ মানে কি মোড়ানো, হ্যাঁ, লাইন শেষ হয়ে গেলে নিচে চলে আসবে, এটাই হচ্ছে র্যাপ। তো হোয়াইট স্পেস নো র্যাপ মানে লাইন শেষ হয়ে গেলে আমার জিনিসটা নিচে আসবে না। তাহলে আমার তো এখানে হাইট দেওয়ার কোনো দরকার নেই, হাইটটা তুলে দিতে পারো। টেক্সটটা এখানে শেষ, বাকিগুলা কি দেখাচ্ছে? ডট 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 দেখাচ্ছে। তো এটা সিএসএস দিয়ে নর্মালি আমি করি না, আমি অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে করি, যে হ্যাঁ আমার কিছু জিনিস দেখাবে, নির্দিষ্ট পরিমাণ ওয়ার্ড দেখাবে, তারপর কতগুলো ডট আমি অ্যাড করে দিতে পারি। দেন নিচে হয়তো রিড মোর বা এই টাইপের কিছু থাকলো। নর্মালি সিএসএস দিয়ে করি না, তারপরে যেহেতু করা যায় জেনে রাখেন এইভাবে, হ্যাঁ, তখন এটা একটা লাইনের ভিতর থাকবে, মাল্টিপল লাইনে করা যায় না, তখন জিনিসের ঝামেলা এটা হয়, হ্যাঁ। আচ্ছা, তো এইটা আমি কমেন্ট করে দিতে চাচ্ছি, হোয়াইট স্পেসও কমেন্ট করে দিতে চাচ্ছি, স্ক্রিপ্ট কমেন্ট করে দিতে চাচ্ছি। জিনিসটা সুন্দর আসলে, ওকে ঠিক আছে। এখন যেটা করতে চাচ্ছি, টোটাল জিনিসটাকে সুন্দর করবো না, আরো কিছু জিনিস বাকি আছে। ওই ব্যাকগ্রাউন্ড কালারটা ঝামেলা করতেছে, এটাও কমেন্ট করে দিই। ওকে, টেক্সট স্ট্রোক এরকম একটা কিছু আছে। ওয়েব কিট দিতে হবে ফার্স্টে। ওকে, লাল কালার 1 পিক্সেল, দিয়ে দিই কি কালার দেওয়া যায়, গ্রিন কালার দিয়ে দিই, রেড গ্রিন ব্লু। ওকে, ফন্ট ওয়েট কি আমি বোল্ডার দিইনি, ফন্ট সাইজ দিয়েছি, ফন্ট ওয়েট ইউজ করি না তাই না? ও করছি তো, এই যে 800 করছি, 900, তারপরেও হইতেছে না। কিন্তু স্ট্রোকটা আসছে, হ্যাঁ, এটা গ্রিন কালার দিয়েছি, সেটা আসছে। ফন্ট সাইজটা একটু বাড়ায় দিয়ে দেখি তো। আমি জিনিসটা মনে করেন দিয়ে দিলাম 30 পিক্সেল। হ্যাঁ, এইবার স্ট্রোকটা ভালো মতো বোঝা যাচ্ছে। যদি ফন্ট সাইজ এত বড়ই হয়ে যায় তাহলে বেটার হয় হচ্ছে কি আপনি যদি একটু শ্যাডোটাও বাড়ায় দেন, হ্যাঁ, শ্যাডোটা কম হয়ে গেছে সেই তুলনায়, ফন্ট সাইজের তুলনায়। 5 পিক্সেল 5 পিক্সেল 5 পিক্সেল দিয়ে দিন। হ্যাঁ, শ্যাডোটাও পড়ছে, আবার ওই যে দেখেন একটা গ্রিন কালারের স্ট্রোকও পড়েছে। ওই যে এই স্ট্রোকটা গ্রিন কালারের, এটা টেক্সট স্ট্রোকের থেকে আইসা পড়েছে, হ্যাঁ। তো এটা নর্মালি রিয়েল লাইফে খুবই কম ইউজ করেছি, তারপরে যেহেতু আছে একটু দেখে রাখেন এই আর কি। টেক্সট নিয়ে আমার মনে হয় না আপাতত আর কিছু লাগবে। এরকমই মোটামুটি হয়, থাকুক। সামনে লাগলে আমি আবার দেখাই দেবো, না আরো কাজ থাকলে আমি সামনে বাড়ি। অ্যাডিং বর্ডার, তো বর্ডার অ্যাড করা কোনো ব্যাপার? একটা কাজ করি, আমি যে আমার যে H1 ট্যাগ এবং পি ট্যাগ একটা ডিবের মধ্যে নেই, ডিবের নাম দিয়ে দিলাম হচ্ছে মেইন। মেইনের ভিতরে আমি হচ্ছে গিয়ে এই কোড গুলা দিয়ে দিই, H1 থেকে পি দিয়ে দেওয়ার পরে আমি জিনিসটাকে এখন আমি কল করি, কোথায় কল করি? সিএসএস এ কল করি। কল করি হচ্ছে ডট মেইন। মেইনে নিয়ে আমি কি করব? মেইনে নিয়ে বলেন একটা বর্ডার দিয়ে দিই। আগে দিয়ে দিই উইথ মেক্স কন্টেন্ট, হ্যাঁ, মানে কন্টেন্টের উইথ যতখানি হবে ততখানি নাও। একটা বর্ডার দিয়ে দিই, বর্ডার পরে নিই। আগে হচ্ছে কি আমি একটা প্যাডিং নিই 20 পিক্সেল, তারপরে যে একটা প্যাডিং নিয়ে নিচ্ছে, একটা মার্জিনও নেই, চারপাশে একটা মার্জিন নিয়ে নেবেন। তাহলে আমি একটু আউটপুটে আসি, এরকম কিছু একটা আসছে। এখন চারপাশে যে একটা বর্ডার লাগবে তাই না? বর্ডার নেওয়ার জন্য আমি এখানে তিনটা জিনিস আলাদা আলাদা করতে পারি, একসাথে করতে পারি, যে বর্ডার উইথ বললাম 2 পিক্সেল, তারপর বললাম বর্ডার স্টাইল। স্টাইল আছে হচ্ছে চারটা, হ্যাঁ, নর্মাল এই যে সলিড, তারপর কি আছে, ডাবল, তারপর হচ্ছে গিয়ে
সলিড ডাবল ডটেড ড্যাশ কই গেছে, ড্যাশ ডটেড ডাবল, গ্রুপ ইউজ করি নাই তো, দেখি তো। বর্ডার স্টাইল গ্রুপ, তারপর হচ্ছে কি কি দেয়, বর্ডার কালার কি দেওয়া যায়, আপাতত দিয়ে দিই একটা কালার, ব্ল্যাক দিব, আর থাক ব্লু দিয়ে দিই, হ্যাঁ। এইবার দেখি আসছে, কিন্তু ব্লুবে লাভ কি হলো, আমি যদি এটা 20 পিক্সেল দিয়ে দিই, সুন্দর ডিজাইন আসছে তো। গ্রুপ না দিয়ে সলিড দিয়ে দিই, তাহলে কিরকম ডিজাইন আসবে, না সলিড দিলে এরকম ডিজাইন আসতেছে না, সলিড দিলে নর্মাল নীল কালার আসতেছে। সলিডের জায়গায় আমি কি ডটেড দিতে পারি, ডটেড দিলে এরকম ডট 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 করে আসবে। ডটেড এর জায়গায় আর কি দিতে পারি, ড্যাশ দিতে পারি, ড্যাশ দিলে এই যে এরকম ড্যাশ 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 করে আসবে। ড্যাশের জায়গায় আর কি দিতে পারি, ডাবল দিতে পারি, ডাবল দিলে হচ্ছে গিয়ে এরকম ডাবল লাইন আসবে। আর যেটা আজকে দেখলাম সেটা হচ্ছে গিয়ে গ্রুপ নামে একটা আছে, তো ইউজ করি নাই, যাই হোক একটা ডিজাইন দিয়ে দিচ্ছে, তাই না, যে ভেতরে একটা ছায়ার মতো পড়তেছে। এটা হচ্ছে কি আপনার গ্রুপ যদি ইউজ করেন। তো তিনটা আমি আলাদা না ইউজ করে এক লাইনে ইউজ করি নর্মালি। কিভাবে ইউজ করি, এভাবে দিতে পারি, বর্ডার যতখানি নিব 10 পিক্সেল, সলিড মনে করেন ব্ল্যাক দিয়ে দিলাম, দ্যাটস ইট, দেখছেন একটা বর্ডার পাই গেছে। তাহলে একটু কোনাগুলা গোল করা যায়, সেজন্য দিতে হবে বর্ডার রেডিয়াস। বর্ডার রেডিয়াস কত দিয়ে দিলাম, মনে করেন দিয়ে দিলাম 6 পিক্সেল। তাহলে দেখেন কোনাগুলা গোল হয়ে গেল। আর আরেকটা বর্ডার দেখাই, মনে করেন একটা ইমেজ ডাউনলোড করি, বর্ডার ইমেজ, ইউসুফ বর্ডার ইমেজ, ইমেজেস এর মধ্যে চাই, বাহ, ভালো জিনিস চাই নাই তো। উম, না, ভালো ইমেজ পাই না, তাহলে আমি একটা ন্যাচারাল ইমেজ ডাউনলোড করে নিয়ে ওটা দিয়ে দিব না, হ্যাঁ। এটা আমি বর্ডারে ফেলতে যাচ্ছি এরকম একটা ইমেজ, ঠিক আছে। তাহলে ইমেজটা ডাউনলোড করি, ইমেজটা দেখি ছোট, বড় হলে ভালো হতো। টুলসে যাই, টুলসে গিয়ে সাইজে গিয়ে লার্জ দিয়ে দিই। তাহলে এখানে বলি ওপেন ইমেজ ইন নিউ ট্যাব, নতুন ট্যাবে ওপেন হচ্ছে, রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ। আমরা আজকে আপনাদের ফোল্ডারটা ইমেজটা সেভ করি, ফর্মস নামে না, একটা নতুন ফোল্ডার নিলাম, ফোল্ডারের নাম নিলাম কি ইমেজেস। সেই ইমেজেস ফোল্ডারের ভিতরে এইটার নাম দিলাম মনে করেন বর্ডার বিজি। ইমেজটা সেভ হয়ে গেল, এখন শুধু আমি এখানে এসে এটাকে কমেন্ট করে দিই, বর্ডারকে কমেন্ট করে দিই, না আলাদা আলাদা দিতে দেওয়াই ভালো, মনে করেন বর্ডার দিলাম, বর্ডার ওয়েট কত, 10 পিক্সেল দিয়ে দিই যেহেতু ইমেজটা দেখাতে চাচ্ছি। বর্ডার স্টাইল, আচ্ছা বর্ডার ইমেজ দিয়ে দিই, বর্ডার ইমেজ নিয়ে বলে হচ্ছে গিয়ে এক ফোল্ডার উপরে উঠো, ইমেজেস ফোল্ডারের ভিতর দেখো, ঢোকার পর বর্ডার বিজি জেপিজি, এখানে কিছু ডাটা দিতে হয় না তো কাজ করে না। আচ্ছা 30 রাউন্ড দিয়ে দিলাম, চল। বর্ডারটা কমেন্ট কেন করলাম? ভিন্ন বর্ডার দিব তো এর জন্য, টেন তাহলে ওরা পিক্সেল কেমনে বুঝবে যে আমার বর্ডার 2 পিক্সেল? কমেন্টেরটা তো অ্যাপ্লাই হয় না, না? না না, এই যে এখানে দিয়ে দিয়েছে আলাদা করে 10 পিক্সেল। তাহলে ওখানে 2 পিক্সেল কেন লিখলাম বর্ডারে? 2 পিক্সেল এটা কমেন্ট, এটা জাস্ট আপনাদের নোট হিসাবে থাকলো, যে ভবিষ্যতে যখন এই কোডিংটা দেখবেন
যাতে মনে পড়ে হ্যাঁ স্যার এইভাবে করেছিল। তো টু এটা পিক্সেলটা আমি কোথায় অ্যাপ্লাই করছি? এটা বর্ড। করিয়ে নিন, এটা জাস্ট নোট হিসেবে রেখে দিচ্ছি যাতে আপনারা ভবিষ্যতে দেখলে মনে পড়ে যে এক লাইনেও বর্ডার দেওয়া যায়। এটা আচ্ছা। কিন্তু কাজ হবে না, কমেন্ট করে দিছি হ্যাঁ জাস্ট। হ্যাঁ, কাজ হবে না তো জানো। এই কাজ করে না। এইবার হয়েছে। রাউন্ড ছাড়া আরেকটা ইউজ করা যায়, স্ট্রেচ। যদিও ভালো মতো আসে নাই, তারপরও হচ্ছে গিয়ে এটা 30-এর জায়গায় 60 দিয়ে দিই। ওকে। আর এখানে সাইজটা আমি তাহলে বাড়াই দিই 10-এর জায়গায়, যেহেতু বড় ইমেজ, হ্যাঁ 50 পিক্সেল দিয়ে দিচ্ছি। এবার আসছে না ইমেজটা সুন্দর মতো বর্ডারে, বর্ডারে ইমেজটা আসছে আর ব্যাকগ্রাউন্ডে কি টেক্সটটা আসছে, তাই না? আর এটা যদি কমে দিই 60-এর জায়গায় যদি আমি শুধু 6 দিই, দেখেন ইমেজটা নষ্ট হয়ে গেছে, কিন্তু বোঝা যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা। বর্ডার ইমেজ যদি রিয়েল লাইফে বলেন তাহলে খুবই কম ইউজ করেছি, নর্মালি হচ্ছে কি আপনার অ্যানিমেশন দেয় বর্ডারে, অথবা হচ্ছে কি আপনার কি বলে শ্যাডো টাইপের বর্ডার দেওয়া হয়। তো নর্মাল বর্ডারও ইউজ হয়। শ্যাডোটাতে একটু দেখাই দিই, মনে করেন হচ্ছে কি একটা শ্যাডো দিতে চাচ্ছি, তাহলে বললাম হচ্ছে বক্স শ্যাডো। বললাম হচ্ছে 0 ডানে 0 নিচে 10 পিক্সেল ঝাপসা, কালা। এই পিছনে পড়ছে, 0 ডানে না দেখতে বলি 10 পিক্সেল ডানে, 10 পিক্সেল নিচে 10 পিক্সেল ঝাপসা, বরাবর লিখেছি। মানে ব্লাওয়ার দেখছেন, ডানে নিচে ব্লাওয়ার একটা শ্যাডো পড়ছে। কিভাবে পড়ছে? এই বক্স শ্যাডোর মধ্যে। চাইলে কিন্তু মাল্টিপল শ্যাডো দেওয়া যায়। আবার মনে করেন কমা দিয়ে দিলাম -10 পিক্সেল বায়ে, -10 পিক্সেল উপরে 10 পিক্সেল ঝাপসা। এখানে অন্য কালার দিতে পারি, থাক কালোই রাখি, হ্যাঁ। তাহলে দেখেন এই যে এইখানেও একটা শ্যাডো পড়ছে উপরের দিকে, আবার নিচের দিকেও একটা শ্যাডো পড়ছে। এই কোনায় দেখলেই বোঝা যাচ্ছে, তাই না? ওইদিকে একটা শ্যাডো পড়েছে, এদিকে একটা শ্যাডো পড়েছে। আবার কমা দিয়ে আমি আরেকটা শ্যাডো দিচ্ছি ঠিক পিছনে, হ্যাঁ। 0 পিক্সেল ডানে, 0 পিক্সেল নিচে আপনার 10 পিক্সেল ঝাপসা, কালো। এটা একটু কম দেখা যাবে কারণ এটা ঠিক পিছনে পড়েছে হালকা করে, হ্যাঁ। কিন্তু এটা দেওয়ার পিছনে আরেকটা কারণ, এখানে যদি আমি একটা কিওয়ার্ড অ্যাড করে দিই সেটার নাম হচ্ছে ইনসেট। এই কিওয়ার্ডটা যদি অ্যাড করে দিই দেখেন ছায়াটা ভেতরের দিকে পড়বে, কিন্তু বর্ডারের কারণে বোঝা কম যাচ্ছে। 10 পিক্সেলের জায়গায় মনে করেন 40 পিক্সেল দিয়ে দেখি তো। হ্যাঁ, এই যে দেখছেন ভেতর দিকে একটা হালকা ছায়া পড়ছে বর্ডারের ভেতর দিয়ে। এই যে ভেতর দিক দিয়ে যে ছায়াটা পড়ছে, এইটা হচ্ছে কি আপনার এই থার্ড যে ভ্যালুটা দিয়েছি, এই কারণে হয়েছে। দরকার বর্ডারের সাইজটা একটু কমাই দেয়, হ্যাঁ 50-এর জায়গায় আমি 20 দিয়ে দিই। এই যে ভেতরে একটা ছায়া পড়েছে, বাহির দিক দিয়ে দুইটা ছায়া পড়েছে। এত ছায়া নর্মালি ইউজ করি না, ভেতরেরটা মাঝে মধ্যে ইউজ করি, বাহিরে একটা ছায়া ইউজ করি, দুইটা ইউজ করি না, বেশি ডিজাইন হয়ে যায় তাহলে, হ্যাঁ। তো এইভাবে যদি আপনি কাজ করতে পারেন তো ভালো। ডিজাইন করা বর্ডার গুলো কেমনে দেয় ইমেজের মধ্যে? কোনটা? ওই আমরা ইমেজ সিএসএস বর্ডার ইমেজ সার্চ করলাম যে ওখানে কিছু ডিজাইন ছিল, ওগুলো কিভাবে দেয়? ও ডিজাইন ছিল যেগুলা, হ্যাঁ হ্যাঁ। ওইটা হচ্ছে কি দিয়ে দিলে হয়ে যাবে। ইমেজ। এই যা কোডিং করেছে এর মধ্যেই হয়ে যাবে, কিন্তু ডিজাইন করা বর্ডার ভালো পাই নাই। হ্যাঁ, একটা অ্যাপ্লাই করে দেখেন। বর্ডার অ্যানিমেশন গুলা কিভাবে দেয়? ওই যে বাটনের এই যে ভিতরে বর্ডার। রেড কালার যেটা, এটা একটু
বর্ডার হ্যাঁ, ইমেজ। সিএসএস অ্যানিমেশনের কোড আছে আলাদা। অ্যানিমেশন হচ্ছে এই গিয়ে যে এটা রেড এইটা কালারটা। দিতে পারলে ভালো হতো। হ্যাঁ, এটা দিয়ে দেখান এটা একটু। কিন্তু এটা কাটবো কেমনে দেন, এটা তো তাহলে হ্যাঁ, এটা আলাদা করে কিভাবে কাটতে দেয় হবে। সেটাই। আমি যদি এটা ডাউনলোড করি আমার পাশের এটা ডাউনলোড হয়ে যাবে, সমস্যা হয়ে যাবে বুঝছেন। W3 স্কুলে আছে, W3 স্কুলে থাকতে পারে। এই যে এটা তাহলে সেভ করি, হ্যাঁ। সেভ করে আমি এখানে ইমেজেস এর মধ্যে বলি আনাদার বর্ডার ইমেজ। আপনাদের কি একটু সিলেবাসে দেখেন তো, অ্যানিমেশন নাই থাকার কথা তো। আনাদার বর্ডার ইমেজ, বর্ডার আছে। দেখেন এখানে কোডিংও সুন্দর মতো বুঝাই দিচ্ছে, হ্যাঁ। আমি কোনটা ইউজ করতেছিলাম, স্ক্র্যাচ। আপনি যদি রাউন্ড দেন তাহলে যে রিপিট হচ্ছে, তাই না? ওকে। তো আমি যেটা করতে চাচ্ছি এখানে, স্ক্র্যাচই থাকুক সমস্যা নাই, আমি এখানে একটা কাজ করে দিচ্ছি, সেটা হচ্ছে কি আপনার এটার ভিতরে বর্ডার বিজি আদার বর্ডার এটা দিয়েছি। আর এইটা যদি এখন আমি টান দিই আমার এখানে, এই গেল কই কোডিং, কোডিং গেল কই, এই যে কোনাগুলো আসছে, আল্লাহ রে, কোনাগুলো আসছে কিন্তু সম্পূর্ণটা আসেনি। এখানে কাজ করতে হবে তো না। দেখেন ওরা কত দিয়েছে, 30 দিয়েছে। 30 দিয়ে তাহলে কি আমার লাভ আছে কোনো? হম, পুরোটা কভার করে দিচ্ছ। আর যদি আমি এটা স্ক্র্যাচের জায়গায় রাউন্ড দিয়ে দিই তাহলে জিনিসটা রিপিট হচ্ছে, তাই না? আর যদি রাউন্ডের জায়গায় যদি আমি এখানে কি দিয়ে দিই, স্ট্রেচ নাকি, স্ট্রেচ, তাহলে হচ্ছে গিয়ে এই জিনিসটাকে টেনে নিয়ে যাচ্ছে, টেনে একেবারে মাঝখানে যেটা আছে সেটা টান খাইয়ে যাচ্ছে। কোনাগুলা কিন্তু ঠিক আছে, কিন্তু মাঝখানে যেটা আছে সেটা টেনে নিয়ে তারপরে শেষেরটা মিলাই দিচ্ছে। এটা হচ্ছে স্ট্রেচের কাজ। আর যদি রাউন্ড দিয়ে দেন কোনাগুলা ঠিক থাকবে, মাঝেরটা বারবার রিপিট হতে থাকবে, হ্যাঁ, মাঝেরটা রিপিট হতে 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 তারপরে এই কোণে আসবে, তারপর মাঝেরটা রিপিট হতে 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 এই কোণে আসবে, রাউন্ড। তো এইভাবে করতে পারেন। আর এই যে মাঝের যে পয়েন্ট আছে এটা আমি 60 দিলাম, তখন পুরোটা কভার করে নাই, ঝামেলা 60-র মধ্যে এসে গেছে। আর যদি আমি এখানে 10 দিয়ে দিই, বড় হয়ে গেছে মানে, 20 দিয়ে দিই, আরো বড় হয়েছে, বাহ সুন্দর হয়েছে। 30 দিলে পারফেক্ট হচ্ছে নাকি, এভাবে দিয়ে দেখতে পারেন বর্ডার ইমেজ। আর আরেকজনের কোশ্চেন আছে অ্যানিমেশন, অ্যানিমেশন আমি আলাদা দেখাই দেবো, কোনো সমস্যা নেই, একটু দেখি অ্যানিমেশন, অ্যানিমেশন। এটা কি বক্স মডেল, শ্যাডো ডিসপ্লে, পজিশন রিলেটিভ, কম্বাইন সুডো ক্লাস অ্যান্ড এলিমেন্ট, কোনো সমস্যা নেই, ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ভেরিয়েন্স, প্র্যাকটিস প্রবলেম, রেসপন্সিভ ডিজাইন, ফ্লেক্স লেআউট, গ্রিড লেআউট, এফেক্ট অ্যান্ড এই যে অ্যানিমেশন আছে, অবশ্যই দেখাই দেবো। অ্যানিমেশন না থেকে পারে না, হ্যাঁ। সিলেবাসে অ্যানিমেশন আছে, অ্যানিমেশন করা খুবই সোজা, কিন্তু যেহেতু কোশ্চেন করে ফেলছেন হয়তো মনে একটু ইয়া থাকতে পারে, ইস যদি অ্যানিমেশনটা দেখতাম, হ্যাঁ। আমার তো আজকে টপিক আছে, টপিকটা আর কি কি আছে, বর্ডার মার্জিন প্যাডিং নিয়ে তো কথা বলছি মোটামুটি, তারপরে বলবো না। লিস্ট স্টাইলিং লিঙ্ক, ওরে বাবা, স্টাইলিং বাটন, ফন্ট অ্যান্ড অ্যাডিং আইকনস। আইকনস এর কাজ তো করিনি, ফন্ট অ্যাড করছি ঠিক আছে, আইকনস তো অ্যাড করতে হবে। আরে অনেক কিছু বাকি আছে দেখি খোদা। আচ্ছা, তাহলে এর মধ্যে যদি আপনি অ্যানিমেশন ইউজ করতে চান, হ্যাঁ, এটা ছোট অ্যানিমেশন দেখা দিই, ছোট্ট জাস্ট ওনার ইচ্ছাটা পূরণ করি, হ্যাঁ। আচ্ছা, কি করা যায়, অ্যানিমেশনের কাজ কিভাবে করে দেখায়। এই যে এই হেডিং এ মনে করেন আমি টেক্সটের কালার চেঞ্জ করবো, খালি এটুকুই করি, হ্যাঁ। একবার নীল হবে একবার লাল হবে, তাহলে উনি যে অ্যানিমেশন করতে চায় যদি বুঝে পরবর্তীতে সেটা অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা,
তাহলে এখানে একটা অ্যানিমেশনের নাম দিতে হয় নর্মালি, অ্যানিমেশন। অ্যানিমেশনের নাম দিয়ে বললাম অ্যানিমেশনের নাম হচ্ছে গিয়ে, ওখানে দিয়ে দিলাম এই, জাস্ট অ্যানিমেশন নাম কি দিলাম, হেডিং দিয়ে দিলাম, হেডিং কালার চেঞ্জ, এরকম দিলাম। হেডিং 2 সেকেন্ড ধরে চলবে, একটা নির্দিষ্ট গতিতে চলবে, অগণিত বার চলবে, হ্যাঁ। এই কয়টা ভ্যালু দিয়ে দিলাম, এই যে অ্যানিমেশন নিয়ে এই কয়টা ভ্যালু দিয়ে দিলাম, কিন্তু অ্যানিমেশনে কি চেঞ্জ হবে এটা আমাকে আলাদা করে বলতে হবে। এই যে নামটা দিয়েছে এই নামটা নিচে কল করতে হবে ফার্স্টে, হ্যাঁ। একটা কিওয়ার্ড ইউজ করতে হবে, বলতে হবে @of কি ফ্রেমস। সেই কি ফ্রেমস কিওয়ার্ড মধ্যে যে আইডেন্টিফায়ার আছে, এখানে হচ্ছে কি আপনি হেডিংটা দিয়ে দিবেন। দেওয়ার পরে এখন আপনি কি করবেন, এখন হচ্ছে কি আমার টার্গেট হচ্ছে 2 সেকেন্ডের মধ্যে আমি কালার চেঞ্জ করব। তাহলে আমি এখানে বলি হচ্ছে গিয়ে 0% যখন শুরু হবে, তখন হচ্ছে গিয়ে কালারটা থাকলে হচ্ছে গিয়ে আপনার রেড। ওকে, দিয়ে দিলাম। 50%, মানে 2 সেকেন্ডের 50%, তার মানে 1 সেকেন্ডে যখন আসবে তখন কালারটা হয়ে যাবে ব্লু। ওকে, সমস্যা নেই। আবার যখন 100% হবে তখন মিলাই দিই, তাহলে কালারটা রেড হয়ে যায়। তাহলে দেখেন এই যে একবার নীল হচ্ছে, একবার লাল হচ্ছে, একবার নীল হচ্ছে, একবার লাল হচ্ছে। তো এইভাবে হচ্ছে একটা ছোট্ট কোডিং। আপনার যদি আরো বেশি অ্যানিমেশন প্রয়োজন, যেমন বর্ডারে অনেক সময় অ্যানিমেশন থাকে, ওগুলো হচ্ছে বড় কোডিং করে করতে হবে এই অ্যানিমেশন কোড ইউজ করে। তো ওগুলো আস্তে আস্তে দেখবো, জাস্ট ওনাকে একটু দেখাইলাম যে অ্যানিমেশন নিয়ে করছে, যেহেতু কোশ্চেন করছে হালকা একটু দেখাই দিলাম। আসেন একটু সামনে বাড়ি, ছোট করে বাকি টপিক গুলা লিস্ট কভার করি। প্যাডিং বর্ডার দেখছি, বর্ডার নিয়ে বিস্তারিত দেখছি। মার্জিন প্যাডিং, হ্যাঁ, মার্জিন প্যাডিং আলাদা নিয়ে কি বলবো, আমি একটু উদাহরণ দিয়ে দিই, পরে সেগুলা কমেন্ট করে দেবো, হ্যাঁ। দেখেন কি কি থাকতে পারে, একটা হচ্ছে মার্জিন টপ থাকতে পারে, মার্জিন টপের নির্দিষ্ট ভ্যালু থাকতে পারে। মার্জিনের ভ্যালু মাইনাসে হয়, মার্জিনের ভ্যালু প্লাসে হয়, সমস্যা নাই। শুধু মার্জিন যদি দেন তাহলে হচ্ছে সেটা 4-5 দিয়ে 20 পিক্সেল মার্জিন হবে, হ্যাঁ। আপনি যদি মার্জিন টপ দেন সেটা, তাহলে সেটা উপর দিয়ে নেবে, এটা মাইনাস হইতে পারে প্লাস হইতে পারে। আবার যদি মার্জিন রাইট দেন সেটা ডান দিক দিয়ে নিবে, বুঝতেই পারতেছেন তাই না। আবার মাইনাস হইতে পারে প্লাস হইতে পারে। মার্জিন বটমও হইতে পারে, মার্জিন আবার কি লেফট হইতে পারে, ওটাও মাইনাস হইতে পারে প্লাস হইতে পারে। আবার হচ্ছে কি আপনি কি বলে, মার্জিন অটো আছে, মার্জিন কি আছে, অটো। অটোটা কি, অটোটাও হচ্ছে কি আপনার মাইনাস হইতে পারে প্লাস হইতে পারে। আচ্ছা দাঁড়ান, আমি একটু আমার ল্যাপটপের চার্জের অবস্থা কাহিল, একটু চার্জারটা নিয়ে আসি, হ্যাঁ। চার্জার, আরে 12 মিনিট চলবে, দাঁড়ান একটু চার্জারটা নিয়ে আসি, একটু 1 মিনিট ওয়েট করেন। ওকে, থ্যাংক ইউ ওয়েট করার জন্য। মার্জিন অটো হচ্ছে চারপাশ দিয়ে যতখানি জায়গা পারে ও নিয়ে নিবে, হ্যাঁ। অনেকে যেটা বেশি ইউজ হয় দেখায়, এরকম দেখবেন যে মার্জিন জিরো অটো দেয়, হ্যাঁ। জিরো অটো, জিরোটা হচ্ছে কি যদি দেখেন দুইটা ভ্যালু, হ্যাঁ, তাহলে প্রথমটা বুঝবেন যে উপরে নিচে, পরেরটা হচ্ছে ডানে বায়ে, রাইট অ্যান্ড লেফটে। তার মানে মার্জিন জিরো অটো মানে উপরে নিচে শূন্য, ডানে বায়ে অটো, এইটা হচ্ছে মার্জিন জিরো অটো। মার্জিনে কিন্তু 4টা ভ্যালু একসাথে দিয়ে দেওয়া যায়, হ্যাঁ। মার্জিনের ভিতরে আপনার 4টা ভ্যালু কি, এই যে দেখেন, এই বুঝতে পেরেছে, যাই হোক। এটা হচ্ছে টপ, এটা হচ্ছে রাইট, এটা হচ্ছে বটম, এটা হচ্ছে লেফট। এটা কিছুটা ঘড়ির কাঁটার মতো ঘুরে, হ্যাঁ, টপ রাইট বটম লেফট। আবার হচ্ছে গিয়ে মার্জিনে হচ্ছে গিয়ে আপনার টপ রাইট বটম লেফট, ঠিক আছে চলে। আবার হচ্ছে গিয়ে আপনি যদি দেখেন বাই চান্স মার্জিনে 3টা ভ্যালু এরকম মাঝে মধ্যে দেখবেন, 10 পিক্সেল, 15 পিক্সেল, 20 পিক্সেল দিয়ে দিলাম, হ্যাঁ।
যদি তিনটা ভ্যালু দেন তাহলে বুঝে প্রথমটা হচ্ছে টপ, দেন ডানেরটা হচ্ছে রাইট অ্যান্ড লেফট, দেন নিচেরটা হচ্ছে বটম। হ্যাঁ, তিনটা ভ্যালু থাকলে এটা বুঝবেন। যখন দেখবেন দুইটা ভ্যালু, তখন বুঝবেন হচ্ছে প্রথমটা হচ্ছে টপ আর বটম, আর সেকেন্ডটা হচ্ছে রাইট অ্যান্ড লেফট। যখন তিনটা থাকবে তখন বুঝবেন টপ, রাইট অ্যান্ড লেফট, আর এটা হচ্ছে বটম। এই যে যেমন এখানে দুইটা ভ্যালু ছিল, তাই না? প্রথমটা হচ্ছে উপরেও জিরো নিচেও জিরো, দেন সেকেন্ডটা হচ্ছে রাইটেরটা হচ্ছে রাইটেরটা অটো, লেফট অটো। তো মার্জিন অটো, মার্জিন জিরো অটো এগুলো প্রায় দেখবেন ইউজ হয়, মাইনাসটা কমই হয়। কিন্তু এটা হচ্ছে জাস্ট উদাহরণ। এবং সিএসএস মডেল বক্সের আপনার দেখিয়েছিলাম যে বর্ডারের বাহিরে যে খালি জায়গাটা থাকে, এই যে আমাদের যে একটা বর্ডার দিলাম না ছবি দিয়ে, এই বর্ডারের বাহিরে যে খালি জায়গাটা থাকে এটাকে বলে হচ্ছে কি আপনার মার্জিন। আর বর্ডারের ভেতরে দেখেন এই যে একটা খালি জায়গা আছে, এটাকে বলে প্যাডিং। মার্জিনে যা যা ভ্যালু আপনি ইউজ করছেন প্যাডিং এর তাইতেই ভ্যালু ইউজ করতে পারবেন, খালি দুইটা ছাড়া। একটা হচ্ছে প্যাডিং এ আপনি মাইনাস ভ্যালু ইউজ করতে পারবেন না, আর একটা হচ্ছে প্যাডিং এ অটো ইউজ করতে পারবেন না, বাকি সব সেম। প্যাডিং এ কি বলেছি, মাইনাস ভ্যালু ইউজ করা যাবে না, আর প্যাডিং এ অটো ইউজ করা যাবে না। বাকি মার্জিনে যা যা ইউজ করেছি সব সেম। তো আমি এখানে একটা মার্জিন দিয়েছিলাম কোথায়, একটা ডিভের নাম কি দিয়েছিলাম, মেইন। মার্জিন কত দিচ্ছে, 20 পিক্সেল। আমি বললাম 20 পিক্সেল স্পেস অটো। তাহলে দেখেন জিনিসটা মাঝখানে চলে যাবে, গিয়েছে মাঝখানে। উপরে নিচে 20 পিক্সেল জায়গা নিয়েছে, এবং ডানে বায়ে কি নিয়েছে, অটো নিয়েছে, নিয়ে জিনিসটা মাঝখানে চলে গেছে। তো এইভাবে হচ্ছে কি আপনার মার্জিন আর প্যাডিং কাজ করে। ছোট টপিক, আশা করি বুঝতে পারছেন, এবং কঠিন টপিক না। হ্যাঁ, লিস্ট স্টাইল করা বিল্ট ইন আছে। তারপরে একটু দেখাই, স্টাইলিং বাটনস আছে। আচ্ছা ঠিক আছে, স্টাইলিং লিঙ্কস, স্টাইলিং বাটনস। আচ্ছা, তাহলে তিনটা মূল টপিক বাকি থাকলো, আইকন, বাটন, আর হচ্ছে লিঙ্কস। আচ্ছা, লিঙ্কস আর লিস্ট, চারটা টপিক বাকি। আচ্ছা ঠিক আছে, তাহলে আসেন আগে লিস্ট স্টাইল করে নিই। এইখানে একটা লিস্ট নিই, হ্যাঁ, তার আগে আসার পরে ইউএল, ইউএল এর ভিতরে এলআই নেই, এলআই এর ভিতরে বলি ঢাকা। আমি লিস্ট নিয়ে নিই, হ্যাঁ, চিটাগাং, খুলনা, রাজশাহী দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন যদি দেখি এই যে এরকম আসছে, ওকে। তাহলে এটা একটু স্টাইল করি। এর একটা ক্লাসের নাম নেই, ক্লাসের নাম নিলাম হচ্ছে সিটি লিস্ট। তাহলে এই সিটি লিস্টটাকে আমি স্টাইলে কল করি। সিটি লিস্টকে স্টাইলে কিভাবে কল করা যায়, এখানে বললাম ডট সিটি লিস্ট। সিটি লিস্টের মধ্যে কি করা যায়, বললাম হচ্ছে লিস্ট স্টাইল। দেখছেন, এই যে টেক্সট দিলে কি আসবে, গোল গোল আসবে, গোল গোল আসে, গোল গোলই আসে। এছাড়া কি আসে, সার্কেল আছে, সার্কেল দিলাম। তাহলে দেখেন ভেতরটা ফাঁপা। তখন কন্ট্রোল প্লাস দিয়ে দেখাই, এই দেখেন ঢাকার পাশে যে এটা, সেটা কি ভেতরটা ফাঁপা। দেন হচ্ছে গিয়ে আর কি আছে, স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম। তাহলে দেখেন এই যে লিস্ট শেষে এটা চার কোণা হয়ে গেছে, দরকার হয় এখানে দিলাম, উম এই যে চার কোণা হয়ে গেছে লিস্ট স্টাইল। তাহলে আমি লিস্ট স্টাইল হচ্ছে গিয়ে সার্কেল এরকম রাখতে পারি, গোল হবে। এখন এই চারটার মনে করেন একটাও পছন্দ হয় না। আহ আচ্ছা, লিস্ট স্টাইল পজিশন আছে, পজিশন ইনসাইড দিয়ে দিলাম। তাহলে দেখেন জিনিসটা আগে একটু বাইরে ছিল, এখন ভেতরে চলে আসছে। এটা বেশি ইম্পর্টেন্ট, মাঝে মধ্যে প্রায় লাগে। লিস্ট স্টাইল পজিশন ইনসাইড দিয়ে দিলাম। আর মনে করেন এই জিনিসগুলো আপনার পছন্দ হয় নাই, তাহলে কি করতে পারেন, তাহলে এখান থেকে ইমেজ ডাউনলোড করে নিতে পারি। হ্যাঁ, তাহলে মনে করেন আমি নিলাম টেক ইমেজ, এরকম একটা নিয়ে নিই। নিয়ে নিয়ে এই কালোটা দিব না সবুজটা দিই, এখানে একটা সবুজ কাজ। ফিল্টার দেন। হম, আইকন নিয়ে নিই, আইকনের মধ্যে সুন্দর হয় সবুজ গোলটা। জি স্যার। লালের নিচেরটা, লালের নিচেরটা। লালের নিচেরটা এটা। হ্যাঁ, এটা এটা। আচ্ছা, বা এক একজন এক এক ইচ্ছা পেশন করলো, সবার ইচ্ছা পূরণ করে দেখি সেভ ইমেজে দিলাম। এইখানে দিলাম হচ্ছে টিক, টিআইসি কে টিক। না, এখানে সমস্যা হয়। এই যে আমি এইভাবে কাজ করি না, আমি কি করি,
আলাদা ছবি পাশে বসাই দিই, তাহলে ওটা সুন্দর হয়। আচ্ছা যাই হোক, আমি যেটা করতে চাচ্ছি এখানে, লিস্ট স্টাইল নাম দিয়ে দিই ফার্স্টে। লিস্ট স্টাইল নাম দেওয়ার পরে দেখেন জিনিসটা গায়েব হয়ে গেছে। অ্যান্সার দিয়ে দিলাম, তারপর বললাম লিস্ট স্টাইল ইমেজ, দিয়ে বললাম হচ্ছে গিয়ে ইউআরএল দিয়ে দিই, এক ফোল্ডার উপরে ইমেজেস, ফোল্ডারের ভিতরে টিক ডট পিএনজি। আসছে না? এই যে ঢাকা। বলেন, কি দুঃখের বিষয়, ইমেজটা বড় হয়ে গেছে। আর যদি আপনি ইমেজটা সাইজ করে ছোট করে দেন তাহলে সুন্দর হয়। অথবা এখানে আর কিছু দেওয়া যায়। দেখেন, মনে করেন ভুলে গেছেন, তাহলে ইমেজের পাশে কার্সর নেবেন, কন্ট্রোল স্পেস দিবেন, ও সাজেস্ট করবে। Set the image will be used as the list marker. When the image is available, it is replaced the marker. Let the age, forex, list style type. হুম, wait a minute. আচ্ছা, এই ব্রাউজারে এগুলা সাপোর্ট করবে সেটা বলতেছে। ইমেজ নাম, আইকন দিয়ে করলে মনে হয় ভালো। আইকন দিয়ে করলে ভালো। আচ্ছা, এই একটু জিজ্ঞেস করে নিই, নয়তো আমি পরে আমি যে স্টাইলে করি সেটা দিয়ে দেবো না, হ্যাঁ। লিস্ট স্টাইল ইমেজ সাইজ, can I set the register image size with CSS? এই যে আমার স্টাইলে করছে, তাহলে ওই স্টাইলে করে নাই। রেজিস্ট্রেশন টাইপ প্যাডিং, এখানে কি বলছে? সেটিং রেজিস্ট্রেশন ইন সিএসএস ইউ ক্যানট ডিরেক্টলি সেট দ্য সাইজ অফ ইমেজ। ঠিক আছে, তাহলে এই যে একটু শিওর হয়ে নেবেন, অলওয়েজ শিওর হয়ে নেবেন। আপনি হয়তো জানেন না কিন্তু সিস্টেম ঠিকই আছে। কিন্তু এই যে এখানে সিস্টেম নাই, এই স্টাইলে করা যাবে না, তাহলে আমাকে এটা কি ফটোশপ দিয়ে এডিট করে নিতে হবে। এইটা না করে আপনি কি করতে পারেন, এইটার আগে ইমেজ অ্যাড করে দিতে পারেন। কিভাবে? বিফোর আফটার ইউজ করে। আমরা কি বিফোর আফটার ইউজ করা শিখেছি? শিখি নাই। পজিশন রিলেটিভ অ্যাবসলিউট শিখেছি? শিখি নাই, তাই না? নাকি গত ক্লাসে শিখছি রিলেটিভ অ্যাবসলিউট? না, শিখি নাই। তাহলে তো বিপদ। তাহলে লিস্ট স্টাইল ইমেজ দেওয়া যাবে না, তাই না? লিস্ট স্টাইল ইমেজ দেওয়া যাবে না। এখানে কাজ কিভাবে করতে পারি, এখানে দিয়ে দিতে পারেন পজিশন রিলেটিভ। ওকে, তাহলে এইখানে প্রথমে আমি বললাম চেক লিস্টের কি ভেতরে কি এলআই আছে, এলআই এর, ওহো, এলআই এর দরকার হচ্ছে, এলআই তে আমার পজিশন রিলেটিভ দরকার, হ্যাঁ। হচ্ছে নাম ভাই, এলআই এর পজিশন রিলেটিভ। হ্যাঁ, তাহলে এটা স্কিপ করি। হ্যাঁ, এটা স্কিপ করা যায়, স্কিপ করা যায়। অথবা সহজ নিয়মে দেখাই দিই, হ্যাঁ, আরেকটা সোজা নিয়ম আছে কিন্তু নিয়মটা ঠিক না। সেটা হচ্ছে প্রত্যেকটার মধ্যে আমি তাহলে ইমেজ ট্যাগ দিয়ে দিতে পারি। এমনি যদি আপনারা চান আমি দেখাই দিতে পারি কোড কিভাবে কাজ করে, কিন্তু ওই যে যেসব টপিক আমি টাচ করি নাই সেগুলো দিয়ে আমার কাজ করতে হবে, বুঝছেন? তাহলে এইখানে হচ্ছে কি আমি এটা দিতে পারি, এইগুলা বাকি কয়টাতেও দিয়েছি। দেওয়ার পরে এটা আমি সরাসরি সিলেক্ট করতে পারি যে চেক লিস্টের ভিতরে কি আছে, এলআই আছে। এলআই এর ভিতরে কি আছে? ইমেজ আছে। সেই ইমেজের হাইট দিয়ে দিই, হ্যাঁ। জিএসটি হাইট কতখানি দিব? আমার হচ্ছে লাইন হাইট কতখানি, লাইন হাইট তো নেই নাই। আচ্ছা, একটা কাজ করি, এখানে এলআই নেই, এলআই এর ভিতরে একটা টেক্সট আছে, হ্যাঁ। এলআই এর ভিতরে বলি যে তোমার ভিতরে যে টেক্সট আছে সেটা লাইন হাইট মনে করেন
কত? 24 পিক্সেল দিয়ে দিই। তাহলে এই ইমেজের হাইটটা আমি এই 24 পিক্সেল দিয়ে দিই। দিয়ে দেওয়ার পরে হয়তো কিছু হবে, অথবা একটু ইয়া করি যে মার্জিন রাইট দিয়ে দিই 10 পিক্সেল, যাতে একটু গ্যাপ নেয়। নিয়ে এখন একটু আউটপুট দেখি, খারাপ হয় না কিন্তু, তাই না? চলে আসছে সুন্দর মতো। আর ইমেজটা এত বড় আসছে, কেমন লাগতেছে আল্লাহ। ফন্ট সাইজ দিচ্ছে, একটা কাজ করি, ওখানে একটা ফন্ট সাইজ দিয়ে দিই, হ্যাঁ। ফন্ট সাইজ ফন্ট সাইজ দিয়ে দিলাম হচ্ছে কি আপনার কত, 20 পিক্সেল না, 16 পিক্সেল, 14 পিক্সেল দিয়ে দিই, অথবা 18 পিক্সেল দিয়ে দিই। ওই যে সেমিকলন দিয়ে নেই, ইরোড দিচ্ছে, দেখছেন? তাহলে এখানে হাইটটা আমি 18 পিক্সেল দিয়ে দিই। কিন্তু একটা অ্যালাইন বরাবর নাই, দেখছেন? তো এই অ্যালাইন বরাবর করার জন্য আমি কি করতে পারি? তখন ওই যে গত ক্লাসে করছিলাম কিন্তু শিখাইনি এখনো, তাই না? ডিসপ্লে ফ্লেক্স, এটা দিতে পারি। একটা গ্যাপ দিতে পারি, গ্যাপ দিয়ে বললাম হচ্ছে গিয়ে 10 পিক্সেল। আহ, বলি জাস্টিফাই কন্টেন্ট, শুরুর দিকে থাকলো, বাই ডিফল্ট স্টার্টই থাকে, না দিলেও চলে এই কোডটা। কিন্তু অ্যালাইন আইটেমস সেন্টার, এটা দিয়ে দিলাম, তাহলে জিনিসগুলো একটু মাঝখান বরাবর থাকলো। গ্যাপ তো বেশি লাগে, গ্যাপ একটু কমাই দিই, মনে করেন 4 পিক্সেল দিয়ে দিই। এবার সুন্দর হয়েছে। তাহলে এই ডিজাইন যদি চান করতে পারেন। স্যার আবার আমাদের দেখেন। জুম আইডির, হুম। স্যার জুম মিটিং এর পাসওয়ার্ড কি স্যার? আমাদের একজন মানে মেম্বার মানে ক্লাসে জয়েন করতে পারে না আর কি স্যার, লিঙ্ক কাজ করতেছে না সম্ভবত। না লিঙ্ক কাজ করে না? স্যার, আমির হামজা ক্লাসে জয়েন হতে পারে না আর কি স্যার। না ভাই, ঢুকতে পারছি মাত্র, ল্যাপটপ দিয়ে ট্রাই করলাম, ঢুকছি মাত্র। আচ্ছা, শেয়ার লিঙ্ক দিয়ে দিই, সমস্যা হয় না, তাই মোবাইলে না? হয়তো আমার সমস্যা দেয়। পাসওয়ার্ড পাসওয়ার্ড কি থাকে লিঙ্কের মধ্যে? আচ্ছা, যা পারো, যেহেতু ল্যাপটপ দিয়ে ঢুকছে, তাহলে আমি কাজ আগাই নিই, হ্যাঁ। কাজ আগাই নিই। আচ্ছা। এরপরে যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে, আমি কিন্তু সব ধরনের স্টাইল যেটা রিয়েল লাইফে ইউজ হয় সেটা দেখাই দিলাম মোটামুটি, হ্যাঁ। আর বাকিটা হচ্ছে যে বিফোর আফটার দিয়ে করতে চাইছিলাম, তো বিফোর আফটার যেহেতু এখন ধরি নেই, আমি পরে দেখাই দেবো না। বিফোর আফটার শিখলে আপনারা আপনাদের মতো তখন এগুলো অ্যাপ্লাই করবেন। আচ্ছা, এই যে এই দুইটা লেগে যাচ্ছে, তাহলে কি করতে পারি বলেন তো, কেউ সাজেস্ট করেন তো, দেখি তো। এই যে প্যারাগ্রাফ লেগে যাচ্ছে আর এটা এই দুইটা, তাহলে কি করতে পারি? লাইন হাইট। না, মার্জিন বটম দিয়ে দিই প্যারাগ্রাফটা। এটার স্পেসিফিক এই যে আমার যে প্যারাগ্রাফ যেটা, হ্যাঁ, এটা একটা মার্জিন বটম দিয়ে দিন। মার্জিন বটম 20 পিক্সেল। আর একটা গ্যাপ তৈরি হয়েছে না প্যারাগ্রাফের নিচে? আর ওই যে লেগে যাচ্ছে, হ্যাঁ, লাইন হাইটটা খারাপ দেখাচ্ছে আসলে। একটু বাড়াই দেয় লাইন হাইটটা। হরাইজন্টাল লাইন দিতে পারেন এটা। এইচআর এইচআর দেওয়া এইচআর, যায়, আপাতত সিএসএস হ্যাঁ। দিয়ে করি, হ্যাঁ। এইচআর তো এইচটিএমএল ট্যাগ, আপাতত সিএসএস দিয়ে করি। আচ্ছা, তাহলে আমি একটা এই যে ইয়া করলাম, ইউএল এলআই লিস্ট স্টাইল করে দেখাইলাম। এরপর আসেন টপিকে যাই, কি যেন আছে, ইউএল লিস্ট স্টাইলিং, লিঙ্ক স্টাইলিং। তাহলে একটা লিঙ্ক কিভাবে স্টাইল করে, এর সোজা জিনিস অবশ্য। টেক্সট যেরকম স্টাইল করে, লিঙ্ক সেরকম স্টাইল করে, কাজ শেষ। এখানে লিঙ্কের ভিতরে উদাহরণ লিখে দিলাম হচ্ছে গিয়ে গো হেয়ার, বুঝছো? একটা ক্লাস নিয়ে নিই, ক্লাসের নাম না দিলেও চলে যায়, ক্লাসের নাম না দিয়ে দেখাই। এখানে গো হেয়ার লেখাটা আসছে না, আন্ডারলাইন লেখা আসে। লিঙ্কের এটা বৈশিষ্ট্য, অ্যাঙ্কর ট্যাগ নিলে সেটা আন্ডারলাইন লেখা আসে, যেটা আমি আজকে বলছি, হ্যাঁ। তাহলে আমি হচ্ছে গিয়ে জাস্ট অ্যাঙ্কর নিয়ে বললাম হচ্ছে TDN, মানে টেক্সট ডেকোরেশন নান। ওই যে দেখেন আন্ডারলাইনটা চলে গেছে না, আন্ডারলাইন চলে গেছে। এরপর আপনি ফন্ট সাইজ, ফন্ট বড় করেন, কালার চেঞ্জ করেন, এটা আপনার ইচ্ছা। বলেন হচ্ছে ফন্ট সাইজ কি, ফন্ট সাইজ দিলেন 24 পিক্সেল, ফন্টটা বড় হয়ে গেছে। তারপর হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস দিয়ে দিলেন, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস দিয়ে দেন, দেন লেখাটা বড় হয়ে গেল। এই আর কি, অ্যাঙ্কর ট্যাগ কত জটিল কিছু না। এরপর আপনি কালার যদি চেঞ্জ করতে চান, ফন্ট ওয়েট মোটা করে দিতে পারেন।
ফন্ট ওয়েট দিয়ে বললেন হচ্ছে গিয়ে 800 দিয়ে দিলাম। কালার দিয়ে বললেন হচ্ছে কালারটা চেঞ্জ করে হচ্ছে গিয়ে এই দিয়ে দিলাম একটা গ্রিন কালার। বুঝছেন, চেঞ্জ হয়ে গেছে না? শ্যাডো ট্যাডো সব দেওয়া যেতে পারে। তো আপাতত এটা থাক। আপাতত অ্যাঙ্কর ট্যাগ না দিয়ে আমি অ্যাঙ্কর ট্যাগ তো মনে থাকলো, বাটন ডিজাইন করি। হ্যাঁ, অ্যাঙ্কর ট্যাগের ভিতরে একটা বাটন রাখি, সেই বাটনটাকে ডিজাইন করি। বাটনের ভিতরে কি বললাম? রিড মোর। ওকে, তাহলে এই যে বাটনটা আসছে এই বাটনটাকে এখন আমরা ডিজাইন করবো। অ্যাঙ্কর ট্যাগের ডিজাইনটা আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য কমেন্ট করে রাখি, যাতে ভবিষ্যতে দেখলে মনে পড়ে যে হ্যাঁ স্যার এইভাবে অ্যাঙ্কর ট্যাগের ডিজাইন করেছিল। ওকে, কোডগুলো তো আবার গিটহাবে চলে যায়, তো আপনাদের যে কালেকশনে থাকলো। আচ্ছা, আমি এখন বাটনটা ডিজাইন করি এইভাবে করতে পারি যে আমি একটা অ্যাঙ্কর ট্যাগ নিলাম, তার ভিতরে কি বাটন এভাবে সিলেক্ট করলাম, তাহলে এইচটিএমএল ট্যাগ দিয়ে সরাসরি সিলেক্ট করলাম। বাটনে দিয়ে বললাম হচ্ছে কি বাটনের একটা প্যারিং নিয়ে নিই। প্যারিং নিয়ে নিলাম, মনে করেন উপরে নিচে 10 পিক্সেল, ডানে বায়ে 20 পিক্সেল, একটা মোটা প্যারিং নিয়ে নিলাম। দেখেন বাটনটা কিন্তু মোটা হয়ে গেছে, উপরেরটার সাথে লেগে যাচ্ছে, তাই না? বললাম মার্জিন টপ 20 পিক্সেল, তাহলে দেখেন বাটনের উপরে কিন্তু একটা মার্জিন চলে আসছে। তারপর হচ্ছে বাটনের ভিতরে দেখেন মাউস দিলে নর্মাল থাকতেছে। আমি বললাম বাটনের ভিতরে যদি মাউস না হয় তাহলে কার্সারটা পয়েন্টার থাকবে। তো দেখেন মাউস নিলাম, মাউসটা হাতের মতো কনভার্ট হয়ে যাচ্ছে, তাই না? হাতের মতো কনভার্ট হয়ে যাচ্ছে। তবে বাটনের মনে করেন বর্ডারটা ভাল লাগতেছে না আমার। হ্যাঁ, তাহলে বললাম হচ্ছে গিয়ে বর্ডার উইথ বাটনে 0 দিয়ে দিলাম। তাহলে দেখেন বাটনের বর্ডার নাই। তাহলে বাটনে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, বাটনের ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম মনে করেন হচ্ছে গিয়ে আপাতত একটা নর্মাল কালারে দিয়ে দিই, কালো দিয়ে দিলাম চল। এখন টেক্সটটা তো বোঝা যাচ্ছে না, তাহলে কি করতে পারি? তাহলে আমি টেক্সটের প্রপার্টিকে, টেক্সট কালার চেঞ্জ করতে গেলে প্রপার্টিটা হচ্ছে কালার, কালারটা আমি দিয়ে দিলাম সাদা। তাহলে টেক্সটটা সাদা হয়ে গেল, ব্যাকগ্রাউন্ডটা কালো হয়ে গেল। এরপর আমি কি করতে চাচ্ছি? কোনাগুলা গোল করতে চাচ্ছি, তাহলে আমি দিয়ে দিলাম বর্ডার রেডিয়াস। বর্ডার রেডিয়াস দিয়ে দিলাম কত, মনে করেন 10 পিক্সেল। এই যে কোনাগুলা যথেষ্ট গোল হচ্ছে, আমি একদম ট্যাবলেটের মতো গোল করতে চাচ্ছি। হ্যাঁ, তাহলে যেটা করতে চাচ্ছি যে তুমি 50% করে দাও। 50% দিলে দেখা গেল পৃথিবীর মতো গোল হয়ে গেল, বেশি ভালো হলো না। না, আমি একটা সার্টিন এরিয়া রেখে তারপর গোল করতে চাচ্ছি। বললাম ভাই তুমি 50% দাও, কিন্তু সেটা ডানে বায়ে থেকে 20 পিক্সেলের মধ্যে দাও, এর বেশি যেও না। তাই দেখেন 20 পিক্সেল জায়গার মধ্যে 50% এই যে বর্ডার রেডিয়াস দিয়ে দিচ্ছে। আর যদি আপনি চান যে না মাউস উপরে গেলে একটু ভিন্ন টাইপের কালার আসবে, তাহলে এরকম দিতে পারেন যে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে বাটন। দেখি, অ্যাঙ্কর ট্যাগের ভিতরে বাটন, এই বাটনটার উপরে যদি মাউস চলে যায় তাহলে ব্যাকগ্রাউন্ড, বাটনটা মাউস চলে যায় কি লিখলাম, হোভার। হোভার হলে ব্যাকগ্রাউন্ডটা আপাতত লাল করে দিয়ে যান। মাউস উপরে নিলাম লাল, বা আউট করলাম কালো, উপরে নিলাম লাল, আউট করলাম কালো। আপনি চাইলে সাথে কিছু ওভার একটু অনেক সময় শ্যাডো। অ্যানিমেশন থাকে, ওভার করলে অ্যানিমেশন আসছে বা গ্রাডিয়েন্ট হয়। হ্যাঁ, এটাও করা যাবে। অ্যানিমেশন কোড দেওয়া যাইতে পারে, অ্যানিমেশন কোড দেওয়া যাইতে পারে, অথবা হচ্ছে গিয়ে আপনি যেটা করতে পারেন গার্ডিয়ান কালার দিতে পারেন। গার্ডিয়ান কালার আমি দেখছি সামনে আছে, এর জন্য দেখায়নি। হ্যাঁ, আপনাদের সিলেবাসে গার্ডিয়ান কালার আছে, যে লিনিয়ার গার্ডিয়ান বা রেডিয়ান গার্ডিয়ান, যেটা আপনি চান ইউজ করতে পারেন। আর লিনিয়ার গার্ডিয়ান এটা হচ্ছে টু রাইট রেড ব্লু, আচ্ছা দিয়ে দিই। তাহলে হচ্ছে মাউস উপরে নিলাম, দেখেন একটা গার্ডিয়ান কালার আছে। টু রাইট না দিয়ে দিয়ে টু টপ রাইট দিয়ে দিই। হ্যাঁ, টপ রাইট, RIGST, টপ রাইট দিলাম। তাহলে হচ্ছে গিয়ে এই যে উপরে কোনাকুনি গেল। হ্যাঁ, একটা গ্রেডিয়েন্ট কালার আসছে, হুট করে চলে আসছে। এগুলো আবার চেঞ্জ করা যায়। আপনি মনে করেন ট্রানজিশন দিলেন, ট্রানজিশন দিলাম হচ্ছে গিয়ে 0.5 সেকেন্ড। 0.5 সেকেন্ড দিলাম, তাহলে হচ্ছে হাফ সেকেন্ড ধরে চেঞ্জ হবে না, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয় না। ব্যাকগ্রাউন্ড কালার ঝামেলা করে, এটা তখন অ্যানিমেশন দিয়ে করতে হবে যদি ব্যাকগ্রাউন্ড কালারের উপর কাজ করতে চান। এই পাপ কি করছে? হ্যাঁ, ঠিক আছে।
ধাপ করে চেঞ্জ হয়, তাই না? তাহলে ট্রানজিশন আমি কি করতে পারি? ট্রানজিশনে লিনিয়ার গাইডেন্স না দিলেও আমি হচ্ছে গিয়ে অন্য কাজ করতে পারি। যেমন হচ্ছে গিয়ে আমি ফন্ট সাইজটা দিয়ে দিতে পারি, ফন্ট সাইজ একটু বড় হয়ে যাবে। ফন্ট সাইজ আপনার নর্মালি কত? এখানে দেই নেই, তাহলে ফন্ট সাইজ এখানে বড় করে মনে করেন 22 পিক্সেল দিয়ে দিই। ফন্ট সাইজ এখানে 22 পিক্সেল দিয়ে দিলাম। তাহলে হচ্ছে কি এখন কি হয়? ওই যে দেখছেন ফন্টটা আস্তে আস্তে বড় হচ্ছে, আস্তে আস্তে ছোট হচ্ছে। এটা কেন হচ্ছে? যে ট্রানজিশনের কারণে হচ্ছে। তো ট্রানজিশন আবার সবকিছু চেঞ্জ হয় না, দেখেন ব্যাকগ্রাউন্ড ধূপ করে হয়ে যাচ্ছে, তাই না? ব্যাকগ্রাউন্ড ধূপ করে হয়ে যাচ্ছে কিন্তু আবার, সরি, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ধাপ করে চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু ফন্ট সাইজে এটা আবার কাজ করতেছে, তাই না? তো আপনি যদি চান যে না আমার ব্যাকগ্রাউন্ডও আস্তে আস্তে চেঞ্জ হবে, তাহলে ওই যে আমি কি ফ্রেমস দিয়ে অ্যানিমেশনের কাজ হালকা দেখাচ্ছিলাম না, ওইটা ইউজ করতে হবে। তো ট্রানজিশন নর্মালি যে হাফ সেকেন্ডই দেয়, হ্যাঁ। এই যে একটু হালকা বড় হলে, এই যে হালকা ছোট হলে, হালকা বড় হলে, হালকা ছোট হলে। তাহলে আপনি চাইলে এরকম একটা অ্যানিমেশন দিতে পারেন। আরো অনেক টাইপের অ্যানিমেশন দেওয়া যেতে পারে কিন্তু ট্রানজিশন দিয়ে লিমিটেড, হ্যাঁ। Okay. তাহলে যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে, দেখেন এটার আবার একটা ঝামেলা আছে যে সাইজ বড় হয়ে যায় তো নিচে একটা টান খায়, দেখছেন? নিচটা হুট করে বড় হয়ে যায়। গ্রেডিয়েন্ট কালার আরো অনেক ধরনের কালার আছে। আবার যদি মনে চায় যে না মাউস উপরে নিলে চেঞ্জ হইতেই থাকবে হইতেই থাকবে, তখন আমার অ্যানিমেশন দরকার হবে। হ্যাঁ, অনেক বর্ডারে বাটনে দেখবেন যে মাউস উপরে নিলাম, সাইড দিয়ে একটা এফেক্ট গোল হয়ে ঘুরতেছে ঘুরতেছে। হ্যাঁ, ওইটার জন্য কি লাগবে? ওইটার জন্য আপনার লাগবে হচ্ছে গিয়ে অ্যানিমেশন, সিএসএস অ্যানিমেশনের কাজ, হ্যাঁ। তো সিএসএস অ্যানিমেশনের কাজ তাহলে একটু পরে দেখেন, যেহেতু হচ্ছে কি আপনার সিলেবাসে পরে আছে, ওই সিলেবাস অনুযায়ী দেখেন, হ্যাঁ। আচ্ছা, তো আরেকটা জিনিস বাকি থেকে যায় আপনার, সেটা হচ্ছে গিয়ে কি বলে, ফন্টের জিনিস বাকি, আইকন বাকি থেকে যায়, হ্যাঁ। আইকনের জন্য আমি একটা লাইব্রেরি দেখাই দিই আপাতত। লাইব্রেরিটার নাম হচ্ছে কি আপনার ফন্ট অসম, FONT, ফন্ট অসম, AWSON, ফন্ট অসম। এটা একটা খুবই কি বলে ইম্পর্টেন্ট লাইব্রেরি, প্রচুর ইউজ হয়, অনেক পপুলার। এছাড়া আপনি এর বাইরে কি আইকন ইউজ করতে পারবেন না? হ্যাঁ, আপনি চাইলে নিজে আইকন ডাউনলোড করে লিঙ্ক করতে পারেন। বুটস্ট্র্যাপের আইকন আছে, বুটস্ট্র্যাপের আইকন ইউজ করতে পারেন। হুম। তারপরে হচ্ছে গিয়ে আপনার হিরো আইকনস নামে একটা প্যাকেজ আছে, সেটা ইউজ করতে পারেন। যত কথা না বাড়িয়ে আমি ফন্ট অসমের আইকনটা সিডিএন এর মাধ্যমে ইউজ করি, হ্যাঁ। সিরিয়ান কিভাবে ইউজ করে? সিরিয়ানের জন্য একটা পপুলার ওয়েবসাইট আছে, সেটার নাম হচ্ছে সিরিয়ান জেএস, হ্যাঁ। এই সিরিয়ান জেএস ওয়েবসাইটটাই যদি যান, এখানে অনেকগুলা লাইব্রেরি পাবেন, এই যে 6141, এখানে এমনকি রিয়াক্ট, টেলভিন এগুলারও আপনি সিরিয়ান পেয়ে যাবেন। তো আমি এখানে ইউজ করবো কি ফন্ট অসম, এইটার সিরিয়ানটা ইউজ করি, হ্যাঁ। ফন্ট অসমে আসলাম, ফন্ট অসমে আসার পরে তারপর হচ্ছে গিয়ে আমি ফন্ট অসমে আসার পরে এখানে হচ্ছে গিয়ে দেখেন আমাকে একটা সিএসএস এর লিঙ্ক দিয়েছে, তাই না? তো এটা আমি হচ্ছে গিয়ে লিঙ্ক সহ কপি করতে চাচ্ছি। তো লিঙ্ক সহ কপি করার জন্য যে আমি এখানে লিঙ্কে ক্লিক করলাম, তাহলে এটা লিঙ্ক সহ কপি হয়ে গেল। লিঙ্ক সহ কপি হওয়ার পরে আমি হচ্ছে গিয়ে index.html আসি। আসার পরে আমি হচ্ছে গিয়ে এই যে আমার সিএসএস টা সবসময় নিচে থাকবে মনে রাখেন, তাই আমার সিএসএস এর আগে একটা লাইন তৈরি করি। লাইন তৈরি করে এই যে ফন্ট অসমের যে লিঙ্ক করার যে সিডিএনটা, সেটা পেস্ট করে দিলাম। এরপরে আমার সিএসএস থাকলো। তাহলে এতে কি হবে? ফাউন্ডেশনটা আমার ওয়েবসাইটের সাথে লিংক হয়ে গেল। আরো অনেক ওয়ে আছে লিংক করার। তো আপাতত এই এই সিম্পল ওয়েটাই থাকলো, সিরিয়ান ফাউন্ডেশনটা লিংক করে দিলাম। এখন ওই যে ফাউন্ডেশনের ওয়েবসাইট খুলে রেখেছি, তাই না? এখানে দেখেন আইকন নামে একটা অপশন আছে, সেই আইকনসে যায়। আইকনসের মধ্যে আমার আইকন সার্চ করার ওয়ে আছে। তো আমি একটা আইকন সার্চ করি, কি আইকন? মনে করেন রাইট অ্যারো। এখানে দেখবেন রাইট অ্যারো দিয়ে সার্চ করার পর কিছু আইকনের উপর প্রো লেখা আছে, তার মানে এটা টাকা চাচ্ছে। তা আপনি শুধু ফ্রি গুলা দেখতে চাচ্ছেন, তখন আপনি কি করবেন? উপরে দেখেন কিছু অপশন আছে, এর মধ্যে একটা আছে ফ্রি। তো ফ্রি, এটা ক্লিক করলাম, আমার যত ফ্রি আইকন আছে সবগুলা দেখাবে। তারা এর মধ্যে যে রাইটার আইকনটা পেয়েছি, ক্লিক করলাম, একটা পপ আপ উইন্ডো আসছে।
পপ আপ উইন্ডো আসার পরে এই যে দেখেন এইচটিএমএল এই কোডটা দিয়ে দিলেই হবে। তাহলে আমি একটা কাজ করি, এই কোডটা কপি করে ওই যে আমার বাটন আছে না রিড মোর, এর পরে আমি এটা পেস্ট করে দিই। পেস্ট করে দেওয়ার পরে তারপর দেখি কি হয়। তারপর হচ্ছে কি আমি আমার ডকুমেন্টেশন আসি, এই যে দেখেন রিড মোরের পাশে আইকনটা চলে আসছে, আইকনটা চলে আসছে। শুধু ওইখানে আইকন, আমি চাইলে এই যে এখানে ইমেজ ইউজ করেছে না, ইমেজের ইউজ জায়গায় আমি এখানে টিক আইকনটা কপি করে এনে এখানে বসায় দিতে পারতাম। আইকনটার নাম কি? টিক, TICK। দেখি তো পাই কিনা। এই পেয়ে গেছি, চেক চেক। তার মানে এটা আপনি যদি নিয়ে কপি করে আপনার ওই ইমেজের জায়গায় একটা আমি ইমেজ সরাই এটা দিয়ে দিই না হয়, তাহলে কিন্তু পাওয়া যাবে, কিন্তু মার্জিন রাইট পাবে না। ঠিক আছে, একটা ইমেজ পেয়ে যাবে দেখি। এই যে আসছে, এবং ওটা ওইটার সাথে মিল থাকবে, ফন্টের সাথে মিল থাকবে। এইটার কালার যদি চেঞ্জ করতে হয় আপনি ফন্টের কালার চেঞ্জ করে দিবেন, তাহলে এইটার কালার চেঞ্জ হয়ে যাবে। এইটার সাইজ যদি চেঞ্জ করতে হয় আপনি ফন্টের সাইজ চেঞ্জ করে দেবেন, এই আইকনের সাইজ চেঞ্জ হয়ে যাবে। ফন্ট অপশনে এই রাইট অ্যারো টিক চিহ্ন শুধু এগুলাই না, আপনি যদি চান যে না ফেসবুকের আইকন আনবেন, হ্যাঁ ফেসবুকের আইকন আনবেন, তাহলে আপনি এটা এখান দিয়ে নিতে পারেন। এখানে লিখুন ফেসবুক, এই যে দেখেন নিচে ফেসবুকের আইকন চলে আসছে, দেখছেন? এই ফেসবুকের আইকন কপি করা যাবে। আপনার যদি মনে করেন না টুইটারের আইকন নেবেন, তাহলে এখানে সার্চ করেন TWITTER টুইটার। এই দেখেন এই যে টুইটারের আইকন চলে আসছে। আর এই যে টুইটার এক্স এর আইকন, এক্স টুইটার, এটাও চলে আসছে। এখন আপনার দরকার ক্রেডিট কার্ডের আইকন, আপনি সার্চ করেন ক্রেডিট কার্ড। এই যে ক্রেডিট কার্ডের আইকন চলে আসছে, তাই না? ক্রেডিট কার্ডের আইকন চলে আসছে, নিচে কিছু ক্রেডিট কার্ডের আইকন চলে আসছে, যে পেপাল, স্ট্রাইপ, ভিসা, এগুলার আইকনও চলে আসছে, দেখেছেন? আপনার দরকার আছে একটা বাড়ির ছবি, আপনি লিখে দেন হোম, দেখেন কতগুলো হোমের আইকন চলে আসছে। এরকম প্রচুর অগণিত আইকন আপনি ফন্ট অপশনে পেয়ে যাবেন। জাস্ট কি করতে হবে, সিরিয়ালটা লিঙ্ক করবেন আর আইকনটা কপি করে নিতে পারবেন। আর আপনি বলতে পারেন যে না আমি ফন্ট যেরকম ডাউনলোড করেছি এইটাও সেরকম ডাউনলোড করতে চাই। তো ফন্ট অপশন ডাউনলোড করাটা একটু টাফ। এটা অবশ্যই করে যায়, ইনস্টল করা যায়, npm ইনস্টল এটা দিলে হয়ে যায়। আর ফন্ট অপশন ডাউনলোড করতে চাইলে এটা লিঙ্কটা খোঁজা লাগে। তাহলে আমি এটা গুগল থেকে খুঁজে নিয়ে আসেন, ডাউনলোড ফন্ট অপশন। ফাউন্ডেশন ডাউনলোড করার পর জাস্ট আপনার হচ্ছে কি যে CSS, ওইটা হচ্ছে কি গেলেই হবে। ফ্রি প্রো লেখা আছে। আচ্ছা, ফাউন্ডেশন 6, এটা একটা ওয়েব, এটা ডেস্কটপ, হ্যাঁ এটা প্রো, এটা ফ্রি। তাহলে ফ্রিটা দিয়ে দিই, হ্যাঁ ডাউনলোড হয়ে যাবে। এই যে ফাউন্ডেশন জিপ ফাইল একটা ডাউনলোড হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে আমি হচ্ছে আমার ফোল্ডারের ভিতর রেখে দিই জিপ ফাইলটা। এদিকে ডাউনলোড হচ্ছে, যে ডাউনলোড হচ্ছে, এখনো কমপ্লিট হয়নি ডাউনলোড। হ্যাঁ সময় হচ্ছে। অবশ্য ডাউনলোড করে কমই ইউজ হয়, আপনার ম্যাক্সিমাম ক্ষেত্রে সিরিয়ান ইউজ করে করে ফেলায়। ডাউনলোড করলে হচ্ছে রিস্ক ফ্রি থাকলেন। বাই চান্স যদি কোনো কারণে সিরিয়ানটা বন্ধ হয়ে যায়, হ্যাঁ তাহলে তো আপনার কাজ করা বন্ধ হয়ে যাবে। তো যে ফন্ট অপশন যেটা থাকলো ওটা আমি এক্সট্রাক্ট হেয়ার দিয়ে দিই। এক্সট্রাক্ট হেয়ার দিলে হচ্ছে গিয়ে এক্সট্রাক্ট অল দিলাম, এটা হচ্ছে এক্সট্রাক্ট হয়ে গেল। ফন্ট অপশনের সাথে অনেক ফাইল ডাউনলোড হয়ে যায়, হ্যাঁ সবগুলা লাগে না। আপনি যদি চান আমি তো দেখি কোনগুলা লাগে, সমস্যা নেই, অবশ্যই রেখে দিতে পারেন। ডিলিট করাও একটা হচ্ছে ভেজাল ব্যাপার, তাই না? কোনটা রাখবেন কোনটা ডিলিট করবেন মনে না থাকলে বিপদ। আপনি সবগুলো ফাইলই রেখে দিলেন, জিপ করা থাকলো। এই যে আনজিপ হচ্ছে, আনজিপ হওয়ার পরে আমি হচ্ছে গিয়ে লিঙ্ক করবো একটা ফাইলে, ওই যে all.main.css, এই ফাইলটা লিঙ্ক করে দেবো না, তাতেই হচ্ছে কি আমার ফাউন্ডেশনটা সুন্দর মতো কাজ করবে। এই এক্সট্রাক্ট হতে সময় লাগতেছে, একটু ওয়েট করি। একটু ওয়েট করি, দেখ 50% হয়েছে মাত্র, আল্লাহ। বেশি ফাইল তো, এর জন্য হয়তো সময় নিচ্ছে। ভেতরে অনেক আইকন আছে, অপ্রয়োজনীয় অনেক ফাইল আছে, সমস্যা এই জায়গায়।
নয়েজ তো হচ্ছে ভাইয়া। হুম, ওকে, তাহলে এটা আনজিপ হলে জিপ করা ফোল্ডারটা আমি ডিলিট করে দিই। জিপ করা ফোল্ডারটা ডিলিট করার পরে তারপর হচ্ছে গিয়ে আমি এখানে হচ্ছে ফাইলটা দেখি, এখানের ভিতরে আহারে আবার ভিতরে কাজ করছে। ওকে, ঠিক আছে। দেখেন এই যে এতগুলা ফাইল না, এটার ভিতরে শুধু সিএসএস আর ওয়েব ফ্রন্ট লাগে, বাকি যত ফাইল ওগুলা না হইলেও চলে। হ্যাঁ, তাহলে সিএসএস আর ওয়েব ফাইলটা আমি হচ্ছে গিয়ে এখানে রেখে দিচ্ছি। মানে সিএসএস আর ওয়েব ফাইলটা বাদে বাকি সব যেগুলো আছে সেগুলো হচ্ছে গিয়ে আমি ডিলিট করে দিচ্ছি। সিলেক্ট করলাম, এখানে হচ্ছে ওয়েব ফর্মস, এখানে সিলেক্ট করলাম, এখান দিয়ে আমি ডিলিট করে দিলাম। মনে থাকলে ভালো, না মনে থাকলে ফাইলগুলো রেখে দিন। হ্যাঁ, সমস্যা নেই। আবার সিএসএস এর মধ্যে সব লাগে না, সিএসএস এর মধ্যে শুধু অল ডট মেইন ডট সিএসএস টা লাগে। বাকি সব ফাইল আমি ডিলিট করে দিলাম। এই যে দেখছেন কত অপ্রয়োজনীয় ফাইল থাকে ফন্টের সময়, ওরা অবশ্যই অন্য কাজে ইউজ হয়। যাই হোক, আমাদের শুধু ফন্টটা ইউজ করবো, তাই না? এর জন্য আমি চাইলে এইটা রাখি। এখন হচ্ছে কি আমি যেটা করব, আমি হচ্ছে গিয়ে লিঙ্ক করে দিই। লিঙ্ক করার জন্য সিএসএস স্টাইল ডট সিএসএস এই ফোল্ডারের ভিতরে এই, আচ্ছা সিএসএস টা থাকলো। ফন্ট অসমের যে উপরের সিরিয়ানটা এটা বাদ, অথবা এটা আমি কি করতে পারি আপনাদের জন্য কমেন্ট করে রাখতে পারি। তাহলে এইখানে বললাম লিঙ্ক, লিঙ্কের মধ্যে এই ফোল্ডারের ভিতরে সিএসএস, সিএসএস না, এই ফোল্ডারের ভিতরে সিএসএস না, এই ফোল্ডারের ভিতরে আপনার কি ফন্ট অসম ফ্রি। ওকে, এর ভিতরে আবার আরেকটা ফোল্ডার করছে, ওকে ক্লিয়ার করার, এর ভিতরে সিএসএস ফোল্ডার, এর ভিতরে অল ডট মিন ডট সিএসএস। এইবার যদি আমার কোডটা কাজ করে তাহলে ঠিক আছে, আর যদি কাজ না করে তাহলে বুঝতে হবে আমি যে ফাইলগুলো ডিলিট করছি তো আগের কাজ অনুযায়ী ডিলিট করেছে, হয়তো এটা না কাজ করে। কোনো সমস্যা নেই, তাহলে যে ফাইলগুলো আমি ডিলিট করেছি সেটা ডিলিট করে দিতে পারেন। আবার সবসময় যে এরকমই থাকবে এটাও কিন্তু কথা না। হ্যাঁ, এই যে আমি আজকে ডিলিট করছি, এটা আমি লাস্ট ডিলিট করছি, আমি ম্যাক্সিমাম টাইমে সিডিএন ইউজ করছি, লাস্ট মনে হয় 2-3 বছর আগে ডিলিট করছিলাম এরকম ডাউনলোড করে। যাই হোক, আবার দেখা যাবে 2-3 বছর পরে হয়তো এই যে ফাইল ডিলিট করে দিয়েছি, দেখবেন যে ফাউন্ডেশন কাজ করতেছে না। তো এরকম সবসময় আপডেট হইতে হবে। যাই হোক, আজকে কাজ করেছে, সমস্যা নাই। আপনার হচ্ছে গিয়ে এটা যদি ডাউনলোড করে লিঙ্ক করেন তাহলে এভাবে লিঙ্ক করতে পারেন। সিডিএনও খারাপ না, সিডিএন দিয়েও কাজ চালিয়ে দিতে পারেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রফেশনালরা সিডিএন রে ইউজ করে। সিডিএন এর আরেকটা সুবিধা আছে, সেটা হচ্ছে গিয়ে দেখেন এখন ফন্ট অসম কোথা দিয়ে লোড হচ্ছে, আপনার সার্ভার থেকে লোড হচ্ছে বা আপনার কম্পিউটার থেকে লোড হচ্ছে, তাই না? যখন আপনি একটা ইউজার আসবে তখন ওই ওয়েবসাইটে ফর্মগুলো কোথা থেকে লোড হবে তার ব্রাউজারে, আপনার সার্ভার থেকে লোড হবে। কিন্তু আপনি যখন সিডিএন ইউজ করবেন তখন ফর্মগুলো কোথা থেকে লোড হচ্ছে, আপনার সার্ভারে প্রেশার কম পড়তেছে, তার মানে তার ব্রাউজারে আপনি অন্য সার্ভার থেকে সিডিএন এর থ্রুতে ফর্মগুলো এনে লোড করে দিচ্ছেন। এই জন্য ম্যাক্সিমাম দেখা যায় অনেক ক্ষেত্রেই আপনার সিডিএনটাই বেশি ইউজ করে। আর সিডিএন এর যে সার্ভারগুলো ওগুলা বেশ ফাস্টও হয়, বেশ তাড়াতাড়িও কাজ করে। তাহলে একটু আপনাদের এখানে একটু দেখি, আমি যেটাতে শেষ করলাম ফন্ট অপশন, স্টাইলিং বাটন, ঠিক আছে, লিঙ্ক, লিস্ট, মার্জিন, প্যাডিং, বর্ডার, ফরম্যাটিং, স্টাইলিং, টেক্সট। ওকে, এই টপিকগুলা চাইলে ছোট করে দেখাইতে পারতাম, কিন্তু আমি যতখানি পেরেছি আপনার কি বিস্তারিত আকারে দেখানোর চেষ্টা করেছি। আমি যে দেখিয়েছি এর বাইরেও আরো অনেক কিছু থাকতে পারে, একটু দেখে নিন। বাট আমি যতখানি দেখিয়েছি এগুলা কম বেশি আমার রিয়েল লাইফে লেগেছে, তো সেগুলো একটু আপনারা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। হ্যাঁ, চেষ্টা করেন। তাহলে ভিডিওটা দেখেন। আর হচ্ছে কি আমি গত ক্লাসে বলছিলাম হোমওয়ার্ক দিব, দিতে পারি নাই, যাই হোক সমস্যা নাই, আমি 2টা ক্লাস মিলাই হোমওয়ার্ক দিলে বেটার হয়। তাহলে সবচেয়ে বড় কথা এই যে এই পজিশন রিলেটিভ ফ্লেক্স ফ্লেক্স আকারে হোমওয়ার্ক দিলে ভালো হয়।
যাই হোক, আমি এতদিন যা করেছি, হ্যাঁ, এই অনুযায়ী, এর বাহিরে কিছু না, যা যা করেছি, যে টপিকগুলা দেখেন, এইগুলা ব্যবহার করে আপনারা আপনাদের মতো একটা ডিজাইন আমাকে সাবমিট করেন। পারবেন? বুঝাতে পেরেছি? জি ভাইয়া। যে কোনো ডিজাইন টেক্সট হইতে পারে, টেক্সটটা সুন্দর করে সাজায় দিলেন। হ্যাঁ, আমি যা যা ইউজ করেছি, এই যে স্যার অ্যানিমেশন আপনি বাদ একটা দিয়েন, স্পেসিফিক ডিজাইন দিলে ভালো হয়। এটা ফিগমা ফাইল বা এরকম কিছু দিতে হবে, হ্যাঁ, আপনি ছবি একটা দিয়ে দিতে স্পেসিফিক অনেকেই হবে। ডিজাইন দিলে ওটা আর কি সবার জন্য ভালো হয় আমার মনে হয়। অনেকেই প্র্যাকটিস করতেছে না। অ্যাসাইনমেন্ট হুম, দেওয়া মনে হয় ঠিক হবে। আচ্ছা। তাহলে আমার পিএসডি ফাইল কি চালাতে পারেন আপনারা? অথবা আমি ইয়া দিয়ে দিব না, আপনার হচ্ছে কি ইমেজ ফাইল দিব না, ইমেজ দেখে ইমেজের মতো ডিজাইন করে নিন, ঠিক আছে? আমি কোন একটা ইমেজ দিয়ে দিব, ওই ইমেজের মতো করে কোন একটা লেআউট আপনারা তৈরি করবেন। পিএইচডি ফাইলে দিয়ে দিব, যারা পিএইচডি পারেন তারা পিএইচডি দেখে ইউজ করবেন, আর যারা হচ্ছে পিএইচডি পারেন না, হ্যাঁ, তারা হচ্ছে কি ওই ইমেজটা দেখে ইমেজের মতো করে লেআউটটা তৈরি করে আমাকে সাবমিট করবেন। অথবা আমি কোনো লিঙ্ক দিয়ে দিতে পারি, ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিতে পারি, সেই লিঙ্কটা দেখে লিঙ্কের ভিতরে যে কাজ করা আছে সেই কাজটা আপনি সাবমিট করবেন, ঠিক আছে? ওকে, ঠিক আছে তাহলে, ভালো থাকেন। আল্লাহ হাফিজ।